বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত দৃশ্যশিল্প বিষয়ক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয় 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে সবার আগে একটি শোক সংবাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে আমাদের চট্টগ্রাম শহরের আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী ও শিক্ষক মোহাম্মদ শাহরুল হায়দার করোনা দ্বারা আক্রান্ত হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তাকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি, শাহরুল হুদাকে, এবং তার শোক সন্তপ্ত পরিবারকে আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। এবং আজকের অনুষ্ঠানটি আমরা তার উদ্দেশ্যেই, তার স্মৃতির উদ্দেশ্যেই নিবেদন করছি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আবু নাসের রবি। গোটা বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি নাম দৃশ্যশিল্পের জগতে, বিশেষ করে চট্টগ্রামের দৃশ্যশিল্পের জগতে তার বিশেষ অবদান রয়েছে এবং একটি জোরালো ভূমিকা তিনি পালন করেছেন। সে কথা আমরা একটু পরে বলবো। তবে শুরুতে আমি ছোট্ট করে তার পরিচিতিটা দিয়ে নিতে চাই। আবু নাসের রবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই চারুকলা অনুষদ থেকে 1998-99 সালের দিকে স্নাতক এবং স্নাতকোত্তর হয়েছেন। পেইন্টিং এবং প্রিন্ট মেকিং ছিল তার প্রাথমিক চর্চার ক্ষেত্র, এবং প্রিন্ট মেকিং এ তিনি বেশ নামও করেছিলেন। 2010 সালে আমাদের যে শিল্পকলা একাডেমিতে তরুণ শিল্পীদের যে প্রতিযোগিতা এবং অনুষ্ঠান প্রদর্শনীটি হয়ে থাকে, সেখানে তিনি ছাপচিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কারটিও পেয়েছিলেন। এরপর ধীরে ধীরে তিনি তার চর্চার ক্ষেত্রটিকে প্রসারিত করতে থাকেন এবং বলা চলে যে সমকালীন দৃশ্যশিল্প বা নতুন মাধ্যমের যে চর্চাগুলো আমাদের পৃথিবীর বিভিন্ন শিল্প রাজধানীগুলোতে চর্চিত হচ্ছিল, সেগুলোকে তিনি নিয়ে আসেন আমাদের এই শহরে। নিজে তার সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, বিশেষ করে স্থাপনা শিল্প, সাইট স্পেসিফিক কাজ, পারফরমেন্স ইত্যাদিতে। এবং দেশে বিদেশে বহু জায়গায় বহু প্রদর্শনী, উৎসব, কর্মশালা, রেসিডেন্সি, ক্যাম্প তিনি অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করেছেন, ফলে তাকে এক প্রকার আমাদের সমকালীন দৃশ্যশিল্পের একজন শুভেচ্ছা দূত হিসেবেই বলা যেতে পারে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় তার একটি জোরালো পরিচিতি এবং অবস্থান রয়েছে। এর বাইরে জাপান, জর্ডান, নেপাল, ভারত, বহু জায়গায় তিনি নানাবিধ শৈল্পিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তার এরপর তিনি ধীরে ধীরে নিজস্ব চর্চার পাশাপাশি একজন সংগঠক হিসেবেও তার যে দক্ষতা সেটি প্রমাণ রাখেন এবং পোড়াপাড়া স্পেস ফর দ্য আর্টিস্ট প্রতিষ্ঠা করে চট্টগ্রামের নবীন শিল্পীদের, তরুণ শিল্পীদেরকে তিনি এক জায়গায় এনে একটা রীতিমতো একটা গুণগত রূপান্তর সৃষ্টি করেছেন আমাদের এই চিত্রকলা, দৃশ্যকলার পরিমণ্ডলে। এবং যে কারণে আজকাল আমরা চট্টগ্রামে একটা নতুন আবহ, একটা নতুন চরিত্র লক্ষ্য করি আমাদের দৃশ্যশিল্পে। এবং তার পেছনে আবু নাসের রবি, তার যে সংগঠন এবং তার যে কিছু সহযোদ্ধা, সবার ভূমিকা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি শুধু নিজের কাজই করেননি, নিজের সংগঠনের কাজই করেন, অন্যান্য সংগঠনের সঙ্গে তিনি যুক্তভাবে কাজ করেছেন। বৃত্তর সঙ্গে কাজ করেছেন, ক্র্যাক নামে একটি সংগঠন, তার সঙ্গে কাজ করেছেন। প্রায়শই বাইরে থেকে শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে আনতেন এবং এক ধরনের যৌথ শিল্প চর্চার ঐতিহ্যও তিনি শুরু করেছেন। তো তার এই যে বর্ণাঢ্য জীবন, অত্যন্ত সক্রিয় জীবন, শিল্পী জীবন, সেই জীবনের গল্পই আজকে আমরা শুনবো। তিনি অধরা সুখ রহস্যের সন্ধান শিরোনামে একটি উপস্থাপনা আজকে আমাদের দেখাবেন। এর ভিতর দিয়ে তার এই শিল্পযাত্রা, তার শিল্প ভাবনা এবং শিল্প স্বপ্নের স্বাদ দেবেন আমাদের। তো আমি আমার প্রাথমিক সূচনা বক্তব্য এখানেই রাখছি এবং আনুষ্ঠানিকভাবে আবু নাসের রবিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আন্তর্জাল মঞ্চে। তিনি তার একটি ছোট্ট সূচনা বক্তব্য রেখে তার ইয়েতে উপস্থাপনায় চলে যাবেন সরাসরি। রবি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে যারা এই পবিত্র রমজান মাসে বিভিন্ন রকমের ব্যস্ততার ভিতর দিয়েও এসেছেন এখানে। তো প্রথমে ধন্যবাদ জানাই আলোক হোসেন ভাইকে। দীর্ঘদিন আমি আসলে পাবলিক অ্যাক্টিভিটিসে নীরব ভূমিকায় আছি গত প্রায় 5-6 বছর ধরে। তারপরে উনি আমাকে আজকে নিজের প্রেজেন্টেশনের জন্য ডেকেছেন, এই জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো যারা এসেছেন প্রেজেন্টেশন শোনার জন্য, তাদের আমি যে কজনকে দেখতে পাচ্ছি, মিশুক,
ফারহান আজমিন এবং জয়দেব অলরেডি আমার সমস্ত কাজ সম্পর্কে এরা কম বেশি জানেন সবাই। আসলে ভূমিকা ভূমিকা বড় না করে আমি কাজে চলে গেলে ভালো। কারণ হচ্ছে আমার কাজগুলো অনেকে দেখেছেন আসলে, যারা এখানে আছেন অলরেডি। মঞ্জু আসছিল, মঞ্জু হয়তো দেখেনি। যার গবেষণা করতে অনেকেই যারা আমার সাথে বিভিন্ন সময় কাজ করেছেন তারা এখানে আছেন, সবাই এগুলো দেখে থাকবেন। তারপরে আমি নিজের কাজ সম্পর্কে বলতে গেলে আসলে নিজেই কনফিউজড হয়ে যাই সবসময়। কারণ আমি এত রকমের মাধ্যম নিয়ে কাজ করতে গেছি যে শেষ পর্যন্ত আমি খেয়ে হারিয়ে ফেলি নিজের নিজের পাথটা কোথায়, ওইটা ওইটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। আর মাঝে মধ্যে আমি এটা নিয়েও কনফিউশনে পড়ে যাই যে আমি আসলে সংগঠক নাকি আর্টিস্ট, নাকি আর্ট প্র্যাকটিসিং এর গোলটা কোন দিকে আমার মানে বেশি আগানো, ওইটা আমি ডিসাইড করতে পারি। এটা একটা সমস্যা। যা হোক, এইগুলা আসলে এক্সপেরিয়েন্স আমি মনে করি জীবনের গতিপথে নানান রকম ভাবে চড়াই গিয়ে নানান রকম পথে গমন করে একটা একটা জার্নি শেষ করতে হয়। তো সেই জার্নি শুরু করেছিলাম বন্ধু বান্ধবদের অনুপ্রেরণায় বলতে গেলে। আমি যে অঞ্চলে বসবাস করি বা বেড়ে উঠেছি, জন্মেছি, ওই এখানে পতেঙ্গা আসলে চট্টগ্রাম শহর থেকে একটু দূরে, বেশ বলতে গেলে প্রান্তিক একটা অঞ্চল। চট্টগ্রাম শহরের সবচেয়ে দক্ষিণের অঞ্চল, দক্ষিণ পতেঙ্গা আমাদের জন্ম এবং বেড়ে ওঠা। তো এইখান থেকে মূলত আমরা ছোটবেলা থেকে আমরা এক ধরনের একটা সাংগঠনিক ওরিয়েন্টেশনের ভিতরে আমরা পলাশ নাম, এখনো সংগঠনটি আছে। সেটি আমি ক্লাস 7 থেকে ওই সংগঠনের সাথে জড়িত, এবং সংগঠনটাই মূলত আমরা বই হ্যালো রবি। রবি কি শুনতে পাচ্ছ? রবিদার কানেকশন মনে হচ্ছে উইক একটু। আচ্ছা, ও আমাকে ফোন করতেছে, দেখি। ওর ওখানে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, তো ও চেষ্টা করছে ডাটা দিয়ে ঢুকতে। এখন আমাদের কি করণীয় এখানে? আমরা নিজেরা কিছু কথাবার্তা বলবো? জয়দেব তো আছে হ্যাঁ, হ্যাঁ, এটা ছাড়া আসলে মনে হয় উপায় নেই। জয়দেবদা আছে, জয়দেবদা হ্যাঁ, কিছু হ্যাঁ, মানে চাইলে পোড়াপাড়ার সম্পর্কে হ্যাঁ একটু একটু করে কথা বলতে পারে। ফারাও আছে এখানে, তার কথাও শুনতে পারি। মুশকিল হয়ে গেল আসলে। কারেন্ট যদি চলে যেতে, কারেন্ট খুব সহজে নাও আসতে পারে আর কি। জানি না, দেখি কি করে। জয়দেব, তুমি বরং কিছু একটা রবির কাজ সম্পর্কে, রবির ভূমিকা সম্পর্কে কিছু একটা বলা শুরু করো। হুম। রবিকে তুমি যেভাবে দেখেছো, চিনেছো আর কি, হ্যাঁ, ওর বিশেষ করে কাজের উপরে, ওর কাজ সম্পর্কে প্লিজ। জয়দেব। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জয়দেবের কথা তো আবার আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো। জয়দেব আবার ইয়ে হয়ে গেছে। আজকে মানে সবারই নেটের সমস্যা। আমাকে একটু আগে মেসেজ দেখিয়েছিল যে আনস্টেবল, কানেকশন ইজ আনস্টেবল, একটা মেসেজ দেখিয়েছিল। কিন্তু আমরা কি রেকর্ডটা বন্ধ করে দিই না এখন, ইস্যু?
এখন রেকর্ডটা বন্ধ করে দেন না। দুঃখিত। আলম ভাই আগের রেকর্ডটা। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। এটা নিয়ে আশঙ্কায় ছিলাম যে এই কারেন্ট চলে যেতে পারে, ইদানিং একটু গরম বাড়ছে আর কারেন্ট চলে যাচ্ছে ঘন ঘন, অসুবিধা। আচ্ছা, যা হোক, হ্যাঁ এই হ্যাঁ, কথা বললে কথা অনেক বলা যায়, এটা না না তার কথা তো চেয়ে বড় শুনবোই আমরা আমরা কাজ, আমরা হ্যাঁ, কাজগুলো দেখে নিয়ে পরে তো আলাপ কাজ করবোই আমরা। দেখতে হ্যাঁ দেখতে আমাদের অনেক কাজ দেখতে এটুকু কথা বলা যেতে পারে। হ্যাঁ আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমি বেসিক্যালি শুরু করেছিলাম যখন, তো যেটা ব্যাকগ্রাউন্ড বলতে শুরু করছিলাম, যেটা হচ্ছে আমার একটা সংগঠন। ছোটবেলা থেকে আমরা এই গান, তারপর এই যে বাংলাদেশে যে কালচারাল যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসের ভিতর থাকার জন্য আমরা মূলত মানে পাড়ায় একটা অর্গানাইজেশন তৈরি করেছিলাম। সেটা আমাদের সিনিয়ররা করেছিল, আমরা ওখানে বেশ মানে সুন্দর একটা শৈশব কাটিয়েছি। কৈশোরেও আমরা ওর সাথে যুক্ত ছিলাম, যৌবনও যুক্ত ছিলাম, এখনো আছি ওর সাথে। নানান উপায়ে আমরা ওই ওই সম্পৃক্ততা ধরে রেখেছি। তো আমরা পলাশ সংগঠন করতে গিয়ে আমি যে আঁকতে পারি বা আমার যে আঁকার দক্ষতা আছে, এইটা আসলে ওরাই আবিষ্কার করে। মানে আমার বন্ধুরা প্রশংসা করতে করতেই আমি আঁকি হয়ে উঠি, এবং এক সময় স্বপ্ন তৈরি হয় যে চারুকলায় পড়বো বা এই বিষয়ে আরো ডিটেইলে এনগেজ হব। তো সেই থেকে আসলে চারুকলায় আসা। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং আমার বাড়ির মধ্যে দূরত্ব বিশাল, মানে মানে যেটা হচ্ছে ডিস্টেন্স আর কি, যে অবস্থানগত ডিস্টেন্স, এটা বিরাট বড়। আমরা আমি ওই যে স্বপ্নের তাড়নায় এই দূরত্বটাকে আসলে মানে আমলে নিইনি, যার ফলে এই 8 বছর যাতায়াত করা সম্ভব হয়ে গেছে। এখন ভাবলে অবাক লাগে যে এত দূর কি করে যাতায়াত করে এই কোর্সটা কমপ্লিট করেছি। যাই হোক, এই এই কাহিনীর মানে পিছনে যেটা, এটা হচ্ছে একটা প্রচন্ড তাড়না, যেটা আমার আমার কমিউনিটি আমাকে তৈরি করে দিয়েছে। তো ওই ওই দায়বদ্ধতা আর হচ্ছে নিজের মানে যে স্পেস যেখানে বড় হয়েছে, এখানকার যে এনভায়রনমেন্ট, যে সমুদ্র নদী, তারপর মানে বিশাল ল্যান্ডস্কেপের অ্যারেঞ্জমেন্ট, এর ভিতরেই তো মানে আস্তে আস্তে নিজের অস্তিত্বটা টের পেয়েছি ছোটবেলা থেকে। তো নিজে কাজ যখন করতে শুরু করেছি, তখন এইসব আসলে আমি এড়াই এড়াই চলার সুযোগ পাইনি, এবং বরং এর ভিতরেই আমি নিজেকে খোঁজার চেষ্টা করেছি। তো সেই কারণে মানে পেইন্টিং বা ড্রয়িং এর জায়গায় পরে যখন আমরা দেখব, তখন অনেকে অনেক অনেক রকমের পাবেন, ইনফরমেশন পাবেন। আর আর হচ্ছে কিছু বিষয় আছে যেটা যেটা কাজ করতে গিয়ে আমি বারবার মানে সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে, ধরেন আমরা যে আমার যে পারিবারিক অবস্থান, এটা হচ্ছে আমরা একটা নিম্ন মধ্যবিত্ত একটা এনভায়রনমেন্টের ভিতর বড় হয়েছে। তো এখানে যে সমাজ ব্যবস্থা, এটাও ঠিক ওই ধরনেরই একটা সমাজ ব্যবস্থা। এখন এখানে আমরা কিভাবে আর্ট কালচার করব, এখানে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে প্রচুর। আমরা চিটাগাং এ যে যে কালচারাল এনভায়রনমেন্টটার ভিতর দিয়ে মানে চলমান আছি, এইখানে কিন্তু মানে যে মেইন স্ট্রিমের যে আর্ট প্র্যাকটিস, এটার জন্য মূলত কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যেটা সরকারি আছে সেটাও অচল অনেকটা। তো এরকম একটা এনভায়রনমেন্টের ভিতরে চট্টগ্রামের মতো জায়গায় বসবাস করে আমরা কি করে আর্ট প্র্যাকটিস কন্টিনিউ করব বা আর্টিস্ট হিসাবে নিজের ভূমিকা রাখবো সমাজে, এইটা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে যখন আমি কোর্সটা কমপ্লিট করতে থাকি। মানে আমার অনার্সের দিকে আমি আস্তে আস্তে উপলব্ধি করতে থাকি যে আমি যে স্বপ্ন নিয়ে ওখানে পড়তে গেছি, ওই স্বপ্নটা আসলে মানে এইখানে লালন করে জীবিকার দিকে এগিয়ে যাওয়া, এটা খুব কঠিন একটা কাজ হয়ে যাবে। চট্টগ্রাম শহর এরকমই একটা শহর, মানে অনেক দিক থেকে এটা আলম ভাই আমার চেয়ে বেশি ভালো জানবেন, কারণ আপনি নিজেই এখানে থাকেন দীর্ঘদিন ধরে এখানে। কালচারাল এনভায়রনমেন্টের ভিতরে আপনার অনেক রকমের লেনদেন আছে। তো সেই সেই বাস্তবতাটাকে মাথায় রেখে নিজের প্র্যাকটিসটা কন্টিনিউ করার জন্য আমার কাছে শুরুতেই মনে হচ্ছিল যে মানে জোট বাঁধা ছাড়া এটা সম্ভব না। মানে অনেককে নিয়ে একসাথে এইরকম
বাস্তব প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করে আমরা একটা মানে নিজেদের যে টোটাল পরিমণ্ডল এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা এনভায়রনমেন্ট, কালচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে সক্ষম হব, যেটাতে আমরা নিজেরা সক্রিয় থাকতে পারবো। তো এই কারণে আসলে সংগঠন করা বা এই নতুন নতুন ফর্ম নিয়ে ট্রাই করা, কারণ হচ্ছে আমরা আমার কাছে প্রথমেই মনে হচ্ছে যে আমি কোথায় রাখবো যে কাজ করবো সেইগুলো, এটা একটা বড় ব্যাপার। আর হচ্ছে আমি যেই কাজ করবো এগুলো এখানে সেল করার কোনো মার্কেট নেই। তো যে ধরনের প্রাতিষ্ঠানিক পরিমণ্ডল আমাদের পার করে আসতে হয়েছে, ওখানে যে যে প্র্যাকটিসের তাগাদা আছে, ওই প্র্যাকটিস আসলে যে ধরনের স্ট্রাকচারের ভিতর দিয়ে করতে হয়, ওই স্ট্রাকচার আমাদের শহরের মধ্যেই বলবৎ নেই। তো যার ফলে আমরা বিকল্প পন্থা খুঁজতে চেষ্টা করেছি, আমি নিজে মরিয়া হয়ে খুঁজেছি। এবং এই খুঁজতে গিয়ে যেটা আপনি বলছিলেন যে অনেক মিডিয়াম, অনেক রকমের মানে এই শিল্প প্রকরণ নিয়ে নাড়াচাড়া করার একটা চেষ্টা করেছি, এবং সেই কারণে সংগঠন তৈরি হয়েছে। সংগঠনে আমরা নানান রকম প্র্যাকটিস করেছি, এবং সেই প্র্যাকটিসের রেশ ধরে আরো সংগঠন তৈরি হয়েছে চট্টগ্রামে। এবং আমরা আসলে এক ধরনের একটা প্র্যাকটিসের ভিতর দিয়ে আগাচ্ছি, এবং এটা পজিটিভ মনে হয়েছে কখনো কখনো, এবং কখনো কখনো মনে হচ্ছে এই কারণে পুরো দেশের যে টোটাল আর্ট সিন, এখানে আমাদের চিটাগং এর একটা আলাদা পরিচিতি তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং ভবিষ্যতে আরো আরো শক্ত পরিচিতি তৈরি হবে আশা করি সেরকম। এখন হচ্ছে এবং এখন আমি নিজের ব্যক্তিগত কাজে চলে আসি। আর হচ্ছে আসলে ব্যক্তিগত কাজ আর এই অ্যাক্টিভিটিস গুলোকে আমি আলাদা করতে পারি না। হ্যালো, শুনছি, শোনা বলো। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা আলাদা করা খুব কঠিন আমার জন্য, কারণ আমি একসাথে করেছি সবকিছু, যার ফলে মাঝে মধ্যেই এটা সেটা ঢুকে যাবে। আমি যে না, আগে থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি। না, কোনো অসুবিধা নেই। এবং কারো যদি প্রশ্নও থাকে উপস্থাপনের হ্যাঁ, মাঝখানেও যদি এটা কেউ কিছু বলতে বলতে পারে, পারবেন। মন্তব্য করতে হ্যাঁ পারে, হ্যাঁ আমার মনে করা যায় এটা খুব রাইট, আনুষ্ঠানিক কিছু না, একটা ঘরোয়া ভাবে হ্যাঁ এটা সেটাই, খুব। এটা একটা আলাপ করাই আর কি। হুম 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 এখন তো যেটা বলছিলাম যে যেহেতু আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল দুর্বলতা প্রকট, এবং হচ্ছে আমরা আর্ট মার্কেট বা আর্টের যে টোটাল যে মেন স্ট্রিম যে পরিবেশ, ওটার বাইরে থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো সেই কারণে আমি সবসময় ব্যক্তিগতভাবে নিজের কাজের জন্য সবচেয়ে ইজি পদ্ধতি, সবচেয়ে সহজ এবং কম দামি ম্যাটেরিয়াল কি করে আর্টে রূপান্তরিত করা যায় ওইটা নিয়ে চেষ্টা করেছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজের কাজগুলো খুব কম সময় এবং হচ্ছে কম ইফোর্ট, এটা এফোর্ট এই অর্থে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক এফোর্ট, যেটা হচ্ছে আমি বস্তুগতভাবে আমি খুব কম ম্যাটেরিয়াল ইউজ করে অল্প পরিশ্রম করে এবং সেটা সংরক্ষণ প্রয়োজনটাকে দূরে রেখে অ্যাকশনটাকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি বেশি। এবং সেই সব কাজগুলো আমরা যখন শুরু করি 2002 এর দিকে, তখন আসলে আমাদের হাতে এমন কোনো ডকুমেন্টেশনের যন্ত্রপাতি ছিল না, যার ফলে জয়দেব, আমি এবং আরো অনেকেরই কাজের প্রপার ডকুমেন্টেশন হয় নাই। আমরা আমরা কাজ করেছি প্রচুর, কিন্তু এগুলো ডকুমেন্টেড করতে পারিনি। আর একটা বিষয় হচ্ছে, পারফরমেন্স করতে গেলে ডকুমেন্টেশন একটা বিরাট ঝুঁকির ব্যাপার, কারণ আমরা আসলে পারফরমেন্সের ডকুমেন্টেশন কখনোই করতে পারি না। যেটুকু হয় কিছু ছবি তুলি, কিছু ভিডিও হয়, কিন্তু আদতে এনভায়রনমেন্টটাকে ডকুমেন্টেড করার মতো প্রযুক্তি আমাদের হাতে এখন আসেনি, এবং সেটার জন্য সেটা অনেক ব্যয়বহুল বটে। যা হোক, আমরা মূলত যেটা কন্টিনিউ করার জন্য যেইটুকু দরকার ওইটুকু আমরা জোগাড় করতে পেরেছি, এবং ওই ওই ওইটা কি করে সহজে জোগাড় করে সহজে কাজটা মানে প্র্যাকটিসটাকে কন্টিনিউ করা যায় ওই দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। তো আমার বেশিরভাগ কাজেই বলতে গেলে এই আইডিয়াকে কেন্দ্র করে। তো এইখানে কিছু আমি আসলে বেশ কিছু স্লাইড যোগ করে নিয়েছি, 115টার মতো স্লাইড আছে, এগুলো ইমেজ মূলত। ভিডিওটা আমি আজকে দেখাতে পারবো না, আসলে ভিডিও ইউটিউবে আছে কিছু কিছু। আজকে নেটের অবস্থা খুব ভালো না, মনে হয় না ভিডিও সাপোর্টও এটা করতো আজকে। ভিডিওটা দেখবো না, অন্য কোনো পরিসরে যদি আমরা সুযোগ পাই তাহলে হচ্ছে দেখে নিতে পারবো। তো এই কাজটা হচ্ছে নেপালে করা, নেপালের বক্তপুর দরবার স্কোয়ারে করা এই কাজটা, পারফরমেন্সটা 2005 সালে নেপালের একটা অর্গানাইজেশন, এই ট্রায়াঙ্গেল আর্ট ট্রাস্টেরই একটা ব্রাঞ্চ, আমাদের বৃত্তের মতো, সূত্রা নাম, ওরা ইনভাইট করছিল এই ইন্টারন্যাশনাল একটা পারফরমেন্স পারফরমেন্স না, মূলত ইন্টারন্যাশনাল আর্টিস্টদের একটা ওয়ার্কশপ, 15 দিনের ওয়ার্কশপ ছিল। তো আমি
এই ধরনের একটা পারফরমেন্স করি। এটা মূলত নেপালের এই শহরগুলো, 4টা শহর, এগুলোকে অনেকটা হোলি সিটি বলে ওরা, ধর্মীয় ভাবে এগুলো খুব গুরুত্বপূর্ণ। অশোকের এস্টাবলিশমেন্ট, অশোক আমলে তৈরি করা শহর, পুরো একটা শহরটা পুরোটাই একটা মন্দিরের মতো। এখানে রাজপ্রাসাদের সাথে সাথে মন্দিরগুলো জুড়ে দেওয়া হয়েছে। তো এইটা আমার অবজারভেশনটা আমি এখানে তুলে ধরতে চেষ্টা করি। মূলত আমি 4টা মন্দিরের 4টা দরজা থেকে কিছু রশি আমার শরীরের সাথে পেঁচিয়ে নিই, এবং এখানে একটু বুনন তৈরি হয়। ওদের ট্র্যাডিশনাল কিছু সুতা, তারপর নানান রকমের ঘন্টা, এবং অনেক নিত্য নৈমিত্তিক কিছু অবজেক্ট, এবং কাঠের মাস্ক, যেটা জেনারেল মাস্ক, কৃষকদের মাস্ক, এগুলোকে সন্নিবেশিত করে আমি ওই আবরণটা তৈরি করি। এবং একটা স্ট্রাগল হয় যে এখানে কিছু রশি আছে যেগুলো হচ্ছে ইলাস্টিসিটি আছে, তো ক্লাইম্বিং এর কাজে ব্যবহার করে নেপালে। তো এটার মূলত বিষয়টা ছিল এরকম যে আমি একটা পেইন ফিল করছি ওই সময় নেপালে। যখন আমি 15 দিন থাকি, ওদের সাথে কথা বলি, ওদের ইতিহাস ঐতিহ্য বুঝতে চেষ্টা করি, তখন আমার কাছে মনে হচ্ছে নেপালি ইয়াং জেনারেশন ওদের ঐতিহ্যের সাথে আধুনিকতাকে মিলাতে গিয়ে বিশাল একটা স্ট্রাগলের মধ্যে আছে। ওরা ওদের এত প্রকট ঐতিহ্য, মানে হেরিটেজ সাইট গুলো এত প্রকট, এইগুলো বিশাল একটা চাপ তৈরি করে রাখে ওদের। তো এই এই যে পেইনটা, এই চাপটা, এটাকে আমি এখানে ইলাস্ট্রেট করার চেষ্টা করছি। মূলত মুভমেন্টটার 3 মিনিটের একটা মুভমেন্ট ছিল, কিন্তু 2-3টা ছবি ছাড়া আমি আর কিছুই পাইনি। মূলত আমার কাছে নিজের ডকুমেন্টেশন ছিল না, যাদেরকে ডকুমেন্ট করতে তারাও পারেনি, কারণ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা ভাবে নাকি। সবাই মনে করছিল 15-20 মিনিটের পারফরমেন্স হবে, তো আমার টার্গেট ছিল রশিগুলো ছিঁড়ে গেলে আমার পারফরমেন্স শেষ হয়ে যাবে। তো এরকমই একটা মুভমেন্ট ছিল। এরপরে এটাও 2005-এ, এটা বৃত্তের আয়োজনে মুভমেন্ট উইল বিকাম স্কাল্পচার বলে একটা পারফরমেন্সের একটা পারফরমেন্স বেস একটা এক্সপেরিমেন্টাল কর্মশালা হয়। এটা আয়োনা কোজানের নামে একজন ফ্রেঞ্চ আর্টিস্ট মাহবুব ভাইয়ের সাথে মিলে একটা প্রজেক্ট তৈরি করে। ওই প্রজেক্টে আমরা চট্টগ্রামের যে একটা আশ্রম, অনাথ আশ্রম, রাউজানের দিকে, আমি নামটা ভুলে গেছি আশ্রমটার, ওই আশ্রমটায় আমরা একটা ক্যাম্প করি প্রায় 15 দিন, তাও 10-15 দিন একটা ক্যাম্প। আমি এবং মঞ্জু, আমরা মনু ভাই মিলে আমরা অর্গানাইজ করি বিষয়টা। বৃত্ত হচ্ছে ফিনান্স এবং হচ্ছে অন্যান্য যে লজিস্টিক গুলো, এগুলো ব্যাকআপ দেয়। এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আর্টিস্টরা আসে, রাজশাহী থেকে আসে, ঢাকা থেকে আসে, আমরা সবাই মিলে আশ্রমের বাচ্চাদের সাথে থাকি ওখানে। তো ওই প্রোগ্রামটাতে হচ্ছে আমি পারফরমেন্সটা করতে চেষ্টা করি। এটা হচ্ছে মূলত একটা নিউরন সেলকে বুনন, এই যে পাঠের রশি দিয়ে বুনে একটা সিম্বলিক একটা মুভমেন্ট তৈরি করার চেষ্টা করি। এটা হচ্ছে স্ট্রাকচারটা একটা বিদ্যুতের স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের সাথে মুভমেন্টটা হয়। এটা এখানেও কিন্তু ওই যে লিঙ্ক তৈরি করে রাখা নানান জায়গায়, যে আমরা ভাবতে গেলে আমাদের অনেকগুলো প্রপঞ্চ একসাথে কাজ করে। আসলে কোনো একটা ভাবনা একা একা কখনো হয় না, সে অনেক রকমের ডালপালা নিয়ে নানান কিছুর সাথে নানানভাবে সম্পৃক্ত থাকে। তো ওই কনফ্লিক্টটাকে, মনের ওই কনফ্লিক্টটাকে আমি ভিজুয়াল করার চেষ্টা করি পারফরমেন্সটার ভিতর দিয়ে। এই যে বুননের মাধ্যমে যে পিসটা তৈরি করে, ওটা কিছু ডিটেলও আছে, দেখা যেতে পারে। এখানেও খেয়াল করে দেখবেন ম্যাটেরিয়াল খুব সিম্পল, এবং এটাকে তৈরি করে তোলার জন্য হচ্ছে ভাবনাটাকে বেশি ব্যবহার করার চেষ্টা। তো ওই সেম যে বুননের যে আইডিয়া, ওইটা থেকে আমি 2008 সালে আরেকটা বুনন তৈরি করি। এটা হচ্ছে জর্ডানের সাতানা বলে একটা অঞ্চল, মরুভূমির মাঝখানে একটা পরিত্যক্ত একটা খ্রিস্টান গ্রাম, একটা চার্চের এনভায়রনমেন্টের ভিতরে ওয়ার্কশপটার ভেন্যু হয় ওখানে। এটা পুরো বিচ্ছিন্ন একটা গ্রাম। তো ওখানে কোনো খুব অল্প কিছু মানুষজন বসবাস করে, যারা বয়স্ক, ওরা ইয়াংরা সবাই হচ্ছে আমেরিকায় চলে যাচ্ছে, এরকম একটা পরিত্যক্ত অ্যাবান্ডেন্ট ভিলেজ সাতানা। ওখানে একটা ওয়ার্কশপ হয় যেখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, 15টা দেশ থেকে আসে। তো ওইখানকার জর্ডানের যারা ইয়াং আর্টিস্ট তারাও আসে, কিছু বয়স্ক আর্টিস্টরাও আসে, সবাই মিলে হচ্ছে আমরা একসাথে থাকি এবং নানান কিছু লেনদেন। তো ওই জার্নিটাতে আমার একটা মিরাকলাস, মানে খুব কাকতালীয় কিছু ঘটনা ঘটে টিম নিয়ে। মানে আমি তিন দিনের জার্নি করি,
3টা এয়ারপোর্ট পার করতে গিয়ে আমার 3টা দিন লেগে যায়, নানান রকমের ঘটনা ঘটতে থাকে এবং শেষে গিয়ে রাত 3টার সময় আমি পৌঁছাই এয়ারপোর্টে। এরকম অনেক দিন একসাথে হয়ে যায়। ওই ঘটনাটাতে মানে পুরো ব্যাপারটাতে ওই ওয়ার্কশপে জয়েন করার পুরো ব্যাপারটাতে 3 বার আমার সামনে চলে আসে। এটা খুবই একটা কাকতালীয় ঘটনা, কিন্তু আমি পরে ওই এক্সপেরিয়েন্সটাকে এইভাবে শেয়ার করার চেষ্টা করি। একটা হেড বানাই, মাথার একটা পিস বানাই, যেটা হচ্ছে 3জন মানুষ একসাথে পড়বে এবং একটা মুভমেন্ট করার জন্য একটা এরিয়া ধরে দিই যে এখানে 3জন মিলে কি করে মুভ করা যায়। আদতে এটা অসম্ভব ব্যাপার, অনেকটা রিস্কিও। তো তারপরে এটা একটা পারফরমেটিভ অ্যাক্টিভিটিস, মানে এটা কমিউনিটি অ্যাক্টিভিটিস এর মধ্যে অনেকেই এটা নিয়ে খুব ফান করে। মূলত এটা ফানি একটা বিষয় ছিল। এখানে আমার সিরিয়াস কাজও ছিল যে বিদ্রোহী কবিতা এটার সাথে হচ্ছে এটার করি আমরা এই আরব যে ইয়াং জেনারেশনটা আসে, ওইখানে প্যালেস্টাইন ছিল, সিরিয়া ছিল, তারপর হচ্ছে এই লেবানন ছিল, এইসব অঞ্চলের যারা ইয়াং আর্টিস্ট আসে, যারা আমার সমবয়সী, তাদের সাথে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, এই কবিতাটার সাথে হচ্ছে আমি শেয়ার করি নানান রকম জায়গা থেকে, নানান দৃষ্টিভঙ্গি থেকে। তো ওরা ওদের মতো করে এটা ট্রান্সলেট করে নেয়। তারপর হচ্ছে আমরা কথা বলি এইগুলো নিয়ে। এই কথা বলতে বলতে পরে আমি বিদ্রোহী কবিতা আবৃত্তি করি এবং এটা ভিডিও ধারণ করে এটা ইনস্টল করি এবং এখানে এই ইনস্টলেশনের ছবি, এটা মূলত ভিডিওটা আমরা ওপেন স্টুডিওতে দেখাই। এটা ওই ভিডিওরই একটা ফুটেজ, এটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স ছিল। তার মরুভূমি এর আগে কখনো আমি দেখিনি। এটা ওই ওই আইডিয়াটা নিয়ে আবার 10 সালে আমি জাপানে একটা নিপাফ, একটা ইন্টারন্যাশনাল পারফরমেন্স আর্ট ফেস্টিভ্যাল হয়, তো ওখানে আমি যাই। তো ওখানেও আমি ওই আইডিয়াটাকেই নতুন একটা ভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এই বিদ্রোহী আইডিয়াটা নিয়ে আমি এর পরে আরো অনেকগুলো পারফরমেন্স করছি বিভিন্ন ভেন্যুতে। গুয়াংজু বিয়েনালের ভেন্যুতেও আমি এটা নিয়ে পারফরমেন্স করি। এটা ওই ইমেজগুলো আমি এখানে আনি নাই আজকে, আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না আমি চট্টগ্রামে আসার কারণে। জাপানের এটা 2007-এর একটা কাজের ইমেজ। 2007-এ আমি দক্ষিণ কোরিয়া দ্বিতীয়বার যাই। প্রথমবার 2006-এ যখন প্রথমবার যাই, তখন আসলে আমি আর্টিস্ট হিসেবে যাই না ওখানে, আমি যাই হচ্ছে কালচারাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং এর জন্য। তো এটা আর্টস কাউন্সিল কোরিয়া অর্গানাইজ করে। তো ওই সময় 6 মাস আমি মূলত দক্ষিণ কোরিয়ার যে টোটাল কালচারাল এনভায়রনমেন্ট ওই সম্পর্কে আমি জানার সুযোগ পাই এবং বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথে ভিজিট করার সুযোগ পাই, অনেক আর্টিস্টদের চিনি, দেখার সুযোগ পাই, অনেক আর্টিস্টের স্টুডিও ভিজিট করি। কিন্তু 2007 সালে আবার যখন আমি অ্যাপ্লাই করি, এটা রেসিডেন্সি ছিল গুয়াংজু সিটি, হচ্ছে যেটা গুয়াংজু বিয়েনাল হয়, যেটা ওই শহরটাও তখন ওরা নতুন ভাবে তৈরি করছে মাত্র। বিয়েনালের জন্য একটা, বিয়েনালকে কেন্দ্র করে একটা সিটি জেনারেট করবে, কালচারাল সিটি হিসাবে ওটাকে ব্র্যান্ডিং করবে, এরকম একটা জোর প্রস্তুতি চারিদিকে চলছিল ওই সময়। তো ওই সময় হচ্ছে 2007 সালে আমি ওই গুয়াংজু শহরেই একটা রেসিডেন্সিতে যাই, উজে আর্ট মিউজিয়াম বলে একটা অর্গানাইজেশন, ওরা অর্গানাইজ করে। তো উজে হচ্ছে মূলত একজন মনীষী আর কি, ওদের আমাদের যেরকম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো মনীষী আছে, ওইরকমই একজন মনীষী, কিন্তু উনি ওই এলাকার যে বেসিক যে জ্ঞান কাণ্ড ওইটা তৈরির ক্ষেত্রে অনেক বড় অবদান আছে। ওনার একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটা পাহাড়ের মধ্যে, এবং ওইখানকার শুধু জ্ঞান চর্চার জায়গা না, এমনকি কৃষি এবং হচ্ছে অর্থনৈতিক যে ভিত গুয়াংজু শহরের, ওইটার মূল যে নেতৃত্বটা তৈরি করে এই লোক হচ্ছে সেরকম একজন ব্যক্তিত্ব, যার ফলে ওই শহরটাকে অনেক সময় উজে সানের শহর বলে, অনেক সময় এরকম একটা পরিচিতি আছে। যে মিউজিয়াম ওরকমই একটা মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামটা ছোট একটা মিউজিয়াম, ছিমছাম একদম, এই যে মুদুং মাউন্টেনের একদম মাঝামাঝি একটা অঞ্চলে হচ্ছে এটা অবস্থিত। আমাদের স্টুডিও ছিল একদম পর্বতের ভিতরে, বলতে গেলে হেঁটে যেতে হতো, 1 ঘন্টা হেঁটে স্টুডিওতে পৌঁছাতে হতো হোটেল থেকে গিয়ে। তো
ওই রেসিডেন্সিটার মূলত 3 মাস মানে হচ্ছে 90 দিনের রেসিডেন্সিতে আমি ব্যক্তিগতভাবে অনেক রকমের নতুন এক্সপেরিয়েন্স পাই, যেগুলো আমি এর আগে কখনোই ফেস করিনি। এর আগে কখনো আমি তুষার দেখিনি, তুষারপাত দেখি নাই, মানে -10 ডিগ্রি এরকম টেম্পারেচারে কখনো থাকি নাই। আবার একই সাথে হচ্ছে মানে এমন একটা ট্রানজিশন পিরিয়ড ছিল যে আমি যখন পৌঁছাই তখন ছিল -10, -15 এরকম একটা টেম্পারেচার, পুরাটাই বরফ আচ্ছাদিত। আমি ওখানে বেরোতে পারছি না, আমার স্টুডিওতে গিয়ে বসতে পারছিলাম ঠান্ডায়। কিন্তু 1 মাস যেতে না যেতে একটা ড্রামা শুরু হয় ন্যাচারাল। তো ওই ড্রামাটা এমন ছিল যে প্রতিদিনই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, চারিদিকে পাহাড় আর পাহাড়। ওখানে হচ্ছে মরা গাছগুলো যখন আমি যাই তখন হচ্ছে এগুলো সাদা বরফে ঢাকা ছিল, একদম শুকায় গেছে এরকম মনে হচ্ছিল, কিন্তু ওখান থেকে পাতা আসার আগে ফুল আসা শুরু করে। এটা অদ্ভুত একটা এনভায়রনমেন্ট। তো এইটা আমি খুব খুব এনজয় করি। আমি পাহাড়ে যেতে থাকি, প্রতিদিন পাহাড়ে যেতে থাকি। যখন একটু টেম্পারেচার কমতে থাকে আমি পাহাড়ে উঠতে থাকি। অনেক লোক পাহাড়ে উঠে। কোরিয়াতে হচ্ছে নানান রকম রিচুয়াল আছে পাহাড় নিয়ে। তো এগুলো জানতে শুরু করি আর হচ্ছে নিজে ফিজিক্যালি এনগেজ হই ওই এনভায়রনমেন্টের সাথে। তখন মনে হয় হচ্ছে যে মানে অনেকগুলো কোয়েশ্চেনের আসলে উত্তর খুঁজতে শুরু করি আমি, যেগুলো মূলত মানে মানুষের জীবনের যে নানান রকম দুঃখ, সুখ, বেদনা, নানান কিছু যে সংমিশ্রণ একান্ত ব্যক্তিগত জায়গায়, ওই সমস্ত অনুভূতিগুলো কি করে নিজে ডিল করতে হয় এইরকম কিছু বিষয় নিয়ে আমি তখন ভাবার সুযোগ পাই। যেটা আমার আমার অঞ্চল, আমি যেখানে থাকি, যেখানে বসবাস করি, যেখানে বেড়ে উঠছি, এই জায়গায় এই এনভায়রনমেন্টের ভিতরে আমার যে এনগেজমেন্ট, এটা থেকে আমি ডিটাচড হয়ে যাওয়ার কারণে ওরকম ভাবার একটা সুযোগ তৈরি হয়। এটা অসম্ভব ছিল যদি আমি পতেঙ্গায় থেকে যেতাম বা ওই জায়গায় যাওয়ার সুযোগ না পেতাম, তাহলে হয়তো এইভাবে ভাবতাম না আমি কখনো। কারণ এটা এই বিযুক্তটা হওয়া, নিজের চিরচরিত অবস্থান থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে এরকম একটা সুযোগ আমার তৈরি হয় এবং আমি সুযোগটা কাজে লাগে। আমার কাছে মনে হয়ে গেছে মানে বিষয়টা এরকম মনে হচ্ছিল যে সামহাও আমরা পাহাড়ে উঠলে আনফোল্ড হয়ে পড়ি, গভীর রাত্রে আনফোল্ড হয়ে পড়ি, নিজেকে অটোমেটিক্যালি প্রকাশ করে দিই, এবং এটা এই প্রকাশিত হয়ে যাওয়াটা এটা কেউ রোধ করতে পারে না, এরকম একটা অনুভূতি আমি পেয়ে গেছি পাই ওখানে। এবং এই পাহাড়ে উঠে আমার মনে হয় এটা ফার্স্ট অ্যান্ড মানে একমাত্র নুড পারফরমেন্স আমার। তো এই পাহাড়ের একটা নির্দিষ্ট উচ্চতায় আমি এই পারফরমেন্সটা করি যেখানে লোকজন খুব কম যায়, এবং দর্শক বলতে কেউই ছিল না বলতে গেলে। শুধু যে ফটো তুলেছে আমেরিকান একজন আর্টিস্ট ফটোগ্রাফার আমার সাথে ছিল, আর একজন কোরিয়ান আর্টিস্ট ছিল, এবং কোরিয়াতে নোট পারফরমেন্স নিষিদ্ধ, মানে আইনিভাবে নিষিদ্ধ, যার ফলে হচ্ছে এটা পাবলিকলি করা পুরোপুরি অসম্ভব ছিল। তা আমরা 3জন মিলে এটা প্ল্যান, ওদের সাথে গিয়ে আমি পারফরমেন্সটা করি এবং ওদের সাথে আমি শেয়ার করি পুরো আইডিয়াটা, কেন আমি ওখানে করলাম বা ওই স্টেজটা কেন। তো এইখানে মূলত আমি পারফরমেন্সটা পাবলিকলি শেয়ার করিনি, আমি মূলত শেয়ার করছি হচ্ছে আমার ছবি, যে ইমেজগুলো, এগুলো আমি ওপেন স্টুডিওতে বড় করে প্রিন্ট করে 3টা লেয়ারে এক্সিবিট করি এই গুয়াংজু সিটি হলে। তো এইগুলো সেই পারফরমেন্সের ইমেজ, এই ইমেজটা বিহারের সাথে হাত এবং এই যে অধরা সুখের রহস্যের সন্ধান, এটা মূলত এই 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 জার্নিটার পর থেকে আমাকে পেয়ে বসে, আমি এখনো ওই অনুসন্ধানে আছি, এটা শেষ হয় না। এখানে কখনো কখনো মনে হয় হচ্ছে এই যে ধর্মীয় যে এনভায়রনমেন্ট আমাদের নানান রকম পীড়া দেয়, নানান রকমের সামাজিক সমস্যা তৈরি করে, রাজনৈতিক সমস্যা তৈরি করে, কিন্তু তারপরে আমরা ওর ভিতর থেকে বের হয়ে আসতে পারি। বহু বছর, হাজার বছর ধরে এই এই একটা মিস্টেরিয়াস একটা মানে আইডিয়াকে আমরা প্রেফার করি সামহাও, শান্তির জন্য আমরা এইগুলো আঁকড়ে ধরতে চেষ্টা করি। এই যে প্রবণতা, মানুষের প্রবণতা, মানসিক প্রবণতা, এই প্রবণতাগুলোর কারণ আসলে আমার কাছে মনে হয় নেচার। তো নেচারকে আমরা যদি সঠিকভাবে আত্মস্থ করি, নেচারের সাথে মিট করি, তাহলে হচ্ছে আমাদের স্পিরিচুয়াল যে নিডগুলো, স্পিরিচুয়াল শান্তির জন্য যে ধরনের মানসিক বা শারীরিক এনভায়রনমেন্টটা তৈরি হওয়া দরকার, ওইটা আমরা ওখানে খুঁজতে পারি। তো কিন্তু আমরা যে যেই কসমোপলিটন বা
শহুরে এনভায়রনমেন্টের ভিতর বসবাস করি, এখানে আসলে তার অভাব আছে প্রচুর। আমাদের যারা প্ল্যানার, শহর যারা তৈরি করে বা যেভাবে তৈরি হয়, তো ওতে অনেক সময় নেচার আর আমাদের আশপাশে থাকে না। আমরা আমাদের আশপাশে এই নেচারকে টিকায় রাখতে পারি না, এবং আমরা অন্য রকম ভাবে নেচারকে ট্রিট করতে শুরু করি, যার ফলে আমরা নিজেরাই নিজেদেরকে একটা মানে প্যাকেটের ভিতরে ঢুকাই ফেলি, এবং অশান্তি উৎপাদিত হয় ওখান থেকে। এইরকম কতগুলো ভাবনার পরিপ্রেক্ষিতেই আমি একটা সিরিজ করি আসলে, অধরা সুখ রহস্যের সন্ধান। একটা বিশাল সিরিজ হয়ে যায় আমার, মানে এখনো আমি কন্টিনিউ করছি। এটা 2007 থেকে আজকে 2021 চলছে। এটা আমি শেষ করতে পারিনি, মনে হয় সারা জীবন এই শেষ হবে না। তো এটা 2018 সালের পর এশিয়ান বিয়েনালের একটা পারফরমেন্স ভেন্যু হয় প্রথমবারের মতো। ভেন্যু করে আলাদা করে একটা অ্যারেঞ্জমেন্ট করে মাহবুব ভাইয়ের তত্ত্বাবধানে। তো ওখানে আমি পারফরমেন্সটা করি। এটাতে মূলত আমি বাঁশি বাজাই। আমি এটা নিজে একটা সুর প্র্যাকটিস করতেছিলাম অনেকদিন ধরে। আমি শিখতে গেছিলাম বাঁশি, আসলে শিখতে পারিনি শারীরিক নানা রকম অসুবিধার কারণে। আমার ফুসফুস টুকরো, এই কারণে আমি খুব বেশি প্র্যাকটিস করতে পারি, কিন্তু আমি নিজের মতো করে একটা সুর তৈরি করে নিই। তো ওই সুরটা আমি বাজাই এখানে। এই যে মাথার উপরে একটা লাইটের মতো একটা ব্যাপার, সাদা একটা পোশাকের ভিতর দিয়ে মনে হয় 4টার সুর বেরোচ্ছে এরকম একটা। এটা আসলে মানুষকে পুরো যে বাস্তবতা ওর ভিতর থেকে একটু সামান্য সরাই এনে একটা অন্য রিয়ালিটির মুখোমুখি করে দেওয়ার চেষ্টা। 10-15 মিনিটের একটা পারফরমেন্স ছিল। এটা খুব স্লো একটা হেঁটে যাওয়া একটা সুরের সাথে সাথে। আর কাজ করতে গিয়ে আসলে যেটা মনে হচ্ছে, যেটা ইন্টারপার্সোনাল যে যে ইমোশন গুলো, এগুলোর সাথে সাথে আমি সবসময় কোনো না কোনো ভাবে পলিটিক্যাল বিষয়গুলোকে টাচ করে গেছে। এবং এটার সাথে আমি মানে যেখানেই গেছি, যেই দেশেই গেছি, যে অঞ্চলেই গেছি, ওই অঞ্চলের নানান রকমের কি বলবো সামাজিক সমস্যাগুলো বা রাজনৈতিক সমস্যাগুলো আমি এড়িয়ে যেতে পারিনি। তো এটাও সেরকম একটা ঘটনা। তো এখানে যে দুইজন আমরা পারফরমেন্স করছি, ওর সাথে আরো একজন আছে যার ছবি নাই এখানে আমার কাছে। আমরা মূলত কোরিয়ান একজন আর্টিস্ট, আমি এবং হচ্ছে ব্যাংককের একজন আর্টিস্ট। আমরা এই রেসিডেন্সিতে একসাথে ছিলাম 90 দিন। এই 90 দিন আমরা আসলে প্রচুর আলাপ করি ব্যাংককের কালচারাল এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এবং হচ্ছে সাউথ কোরিয়া এবং বাংলাদেশ, এই 3 দেশের হিস্ট্রি, পলিটিক্যাল হিস্ট্রি এবং হচ্ছে কালচারাল হিস্ট্রি, এগুলো নিয়ে আমরা প্রচুর লেনদেন হয়, প্রচুর আলাপ হয়, ঝগড়াঝাটি হয়। এক সময় আমরা একটা সিদ্ধান্তে আসি যে এই যে এই শহর যারা চালায়, বিশেষ করে কোরিয়ার যে পলিটিক্যাল হিস্ট্রি, ওতে হচ্ছে মানে এটা অদ্ভুত একটা ব্যাপার চলে ওখানে, যেটা হচ্ছে আমেরিকা কোরিয়াটাকে চালায়। আসলে কোরিয়ার যে নীতি নির্ধারণী যে বিষয়গুলো, এগুলো পুরোপুরি হচ্ছে আমেরিকার উপর নির্ভর করে। ইভেন পোশাক আশাক, অফিসের এনভায়রনমেন্ট, অফিসের স্ট্রাকচার, ইভেন গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত ওরা আমেরিকাকে কপি করে। তো এইরকম কতগুলো বিষয়ে আমরা কথা বলতে বলতে একটা পাখির মাথা বারবার ঘুরে ঘুরে আসে। আসলে এক ধরনের মানে এখানে যে মানুষগুলো চলে, এরা পাখির মতো, এদের কোনো নিজস্ব কোনো মেমোরি নেই, নিজস্ব কোনো স্মৃতি নেই, নিজের মতো এটা অটোমেটিক্যালি চলতে আছে। এবং মানে সাউথ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের পিছনে কি ম্যাজিকটা আছে, এটা কিন্তু ওদের কোরিয়ান যারা হচ্ছে নীতি নির্ধারক, তারাও অনেক সময় এটাকে মিস্টেরিয়াস বলে। কারণ হচ্ছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এবং কোরিয়ার উত্থান, এটা অদ্ভুত ব্যাপার ছিল। এশিয়ার জন্য এটা নতুন নতুন একটা এক্সাম্পল তৈরি করে দেয় পুরো দুনিয়ার জন্য। এশিয়ার এই দুইটা দেশের উত্থান, আমেরিকার ছত্রছায়া। তো এইটা নিয়ে আমরা একটা সমালোচনামূলক অ্যাক্টিভিটিস করি। এই যে আমরা যে ড্রেসটা করি, এটা হচ্ছে আসলে কোরিয়ান অফিসিয়াল ড্রেস, এবং একটা জামার সাথে একটা কোটের সাথে আরেকটা কোট আসলে লাগানো, এটা আমরা নিজেরা বানাই নি। পাখির মাথা পরি,
আর হচ্ছে দুইটা লাঠি ইউজ করি আমরা দুজনে, হাতের লাঠি। আর একটা রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে যাই। আর একজন হচ্ছে পিছনে সুরাত চায়, ও হচ্ছে যে ইয়েতে বুদ্ধিস্ট টেম্পল গুলোতে বাচ্চাদেরকে ঘুম ঘুম থেকে জায়গায় তোলার জন্য এক ধরনের একটা বাঁশ ইউজ করে, ওরা মাথায় পাড়ি দেয়, এটা গায়ে পাড়ি দেয়, খুব জোরে আওয়াজ করে কিন্তু আসলে লাগে না, এরকম একটা জিনিস। ওইটা দিয়ে সে মাথায় পাড়ি দিতে থাকে, নিজের মাথায় পাড়ি দিতে থাকে। ও পিছনে ছিল, আসলে আমি ইমেজটা মিস করছি এখানে। এটা ছিল উদ্বোধনী পারফরমেন্স আসলে ওই ইভেন্টটার, যে ওপেন স্টুডিও এক্সিবিশন 10 দিন ব্যাপী, ওটার ওপেনিংটা আমরা এইভাবে করি। এটা 2005 সালে করা কাজ। এটা মূলত নেচারের সাথে নিজের সম্পর্ক বা শরীরের সম্পর্কটাকে আমি নিজের মতো করে ভিজুয়াল করার চেষ্টা করি। এটা একটা ইনস্টলেশন, ওই সেম আইডিয়ার যে ড্রয়িং গুলো, নানান রকমের মুখগুলো, এগুলোকে আমি বাছাই করে নদীর পাড়ে সাজাই। এটা আমাদের একটা ইভেন্ট ছিল, পুরাপাড়ার বলতে গেলে প্রথম দিকের ইভেন্ট, বৃত্তের সাথে প্রথম ইভেন্ট এটা। তো ওখানে আমি এটা ইনস্টল করি নদীর পাড়ে। এই নদীর পাড়টা এখন আর নাই। এটা আমরা 2003 সালে করা কাজ। এই যে ওয়ার্কশপে কাজটা করা হয়, ওয়ার্কশপটা আসলে আমরা কোনো অর্গানাইজেশন অর্গানাইজ করেনি। এটা হচ্ছে আমরা যারা চিটাগংয়ে পরিবর্তন আশা করতেছিলাম আর্টের এনভায়রনমেন্টের মধ্যে, ভিজুয়াল আর্ট এনভায়রনমেন্টের মধ্যে, তো ওইটা আমরা বারবার ওইটা নিয়ে মিটিং করছিলাম। একটা নিয়মিত একটা আড্ডার মতো আমরা তৈরি করছিলাম শিল্পকলা একাডেমিতে। মাস 3 এই আড্ডা কন্টিনিউ করার পরে আমরা ডিসাইড করি যে আমরা কক্সবাজার যাব সবাই মিলে। এখানে আমরা 15 দিন থেকে আরো 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 আলাপ করবো, যে আলাপগুলো বেস করে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিস গুলোর জন্য সিদ্ধান্ত নিব। যেহেতু এটা মেইন স্ট্রিম প্র্যাকটিসের সাথে অনেক অনেক জায়গায় সাংঘর্ষিক, অনেক জায়গায় হচ্ছে এটা আর্ট হবে কি হবে না এরকম কোয়েশ্চেনের মুখোমুখি আছে। তো এটার জন্য আরো বেশি বিস্তারিত আলাপ আলোচনা দরকার। সেই বোধ থেকে আমরা দেশের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করি এবং আমরা মাহবুব ভাইকে সিলেক্ট করি যে ওনাকে আমরা ইনভাইট করি। তো এটা 2003 সালের ঘটনা। ওনাকে আমরা একদিনের জন্য ইনভাইট করি আসলে, প্রত্যেক গাইজার এই চট্টগ্রামে আসবে, আমাদের সাথে কথা বলবে বা ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, কারণ উনি ততদিনে ইন্টারন্যাশনালি পরিচিত আর্টিস্ট। তো উনি ইনভাইটেশনটা আমাদের ধ্রুব ওনাকে সরাসরি মিট করে ঢাকায় গিয়ে বলে, উনি চলে আসে দ্রুত, এবং উনি যে টাইমের 1 সপ্তাহ আগে চলে আসে, ওনার অনেক আগ্রহ নিয়ে আসে। এবং এটার ফলাফল হচ্ছে আমরা প্রায় 3 মাস একসাথে কাজ করে রীতিমতো বেশ কিছু ইভেন্ট করে ফেলি, এবং এগুলোর কোনো অর্গানাইজারের কোনো শিরোনাম নেই, কিন্তু আমরা 3-4টা ইভেন্ট করে ফেলি। এবং একটা ইভেন্ট হয় কক্সবাজারে। কক্সবাজার বৃত্তের যে টিম, অনেকটা পুরা টিমে চলে আসে। 2002 সালে বৃত্ত তৈরি হয়। তো ওরা প্রথম রেসিডেন্সি যে আর্টিস্ট আসে ওকে সহ নিয়ে চলে আসে কক্সবাজারে। আমরা 15 দিনের জন্য কক্সবাজারে একটা নিরবিচ্ছিন্ন একটা ডিসকাশনে চলে যায়। আসলে ওখানে কাজের চেয়ে বেশি আলাপ হয়, আর্টের টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আমাদের বোঝাপড়াকে ঝালাই করে একটা ভালো একটা অবকাশ পাই। তো ওইখানে আমার খুব সিম্পল ম্যাটেরিয়াল, খুব কম খরচে এনভায়রনমেন্টটাকে ইউজ করে করা একটা পারফরমেটিভ একটা ফর্ম, যেটা নিয়ে আমরা মূলত পাবলিকলি পারফর্ম করি। এখানে হলের ভিতর দিয়ে বাতাস ঢুকে একটা মানুষের ফিগার হাত পা নাড়তে থাকে, সিবিতে আমি ইনস্টল করি, মানুষজন এটা নিয়ে প্লে করে। এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। এবং এইরকম একটা ওয়ার্কশপের পরে আমরা আর কখনো, আমি আমার লাইফে আমি আর কখনো এনজয় করি নাই, এতটা এনজয় করছিলাম ওই ওয়ার্কশপটা। তো এটা ওই টাইমটার মধ্যেই এটা একটা আরেকটা ইভেন্ট। এটা হচ্ছে মানে কক্সবাজার থেকে এসে কক্সবাজার থেকে এসে আমরা এই যে চিটাগং শিল্পকলা একাডেমির টোটাল বিল্ডিংটার সবকিছু ইউজ করে একটা 2 দিন ব্যাপী একটা এক্সিবিশন করি। ওটা আমরা নাম দিই, একটা পোস্টারও করি, কিন্তু ক্যাটালগ করা হয় নাই। চিটাগং এর প্রায় 30 জনের কাছাকাছি আর্টিস্ট ওখানে অংশগ্রহণ করে, না 30 জন, 21 কি 22 জন। তো এই এই এক্সিবিশনটার একটা মজার একটা ইয়ে ছিল, এটা হচ্ছে পাবলিক কি করে এনগেজ হতে পারে একটা এক্সিবিশন। সাধারণ মানুষ যারা আর্টের
ব্যাপারে অত বেশি সিরিয়াস না, বা আর্ট দেখতে আসার জন্য প্রস্তুতি রাখে না, এরকম দর্শককে কি করে এখানে টেনে আনা যায়, ওই রকম একটা এক্সপেরিমেন্ট আমরা করতে চেষ্টা করি। এবং খুব খুব ভিড় হয় শেষের দিন, মানে প্রথম দিনের পরের দিন হাঁটার জায়গা ছিল না শিল্পকলা একাডেমির চত্বরে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। তা আমি আমার মানে আমার বোধহয় ফার্স্ট এবং সর্বশেষ, মানে এরপরে আমি আর ভিডিও করি নাই। এইখানে আমি একটা ভিডিও আর্ট ইনস্টল করি। মনু ভাইয়ের একটা পুরনো গাড়ি, ওইটাকে আমি ওয়ার্কশপ থেকে টেনে এনে, জিন ছাড়া গাড়ি, ওর মধ্যে হচ্ছে এটা ইনস্টল করি, যে নতুন একটা সম্ভাবনাময় একটা জিনিস, যেটা হচ্ছে মোড়কের কারণে এটা সম্ভাবনাময়, এরকম একটা ব্যাপার। ওর মধ্যে আমি ইনস্টল করে হচ্ছে একটা জার্নি, যেটা হচ্ছে পতেঙ্গা থেকে এই ইয়ে পর্যন্ত, এই ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত। এই জার্নিটা আমি র্যান্ডম ভিডিও করি, এটা কোনো এডিট করি না আমি। এটা ইনস্টল করে দিই, দুইটা টেলিভিশন, একটা হচ্ছে আসা এবং একটা যাওয়া। সামনে সামনে একটা টিভি ছিল ছোট, এখানে পিছনে একটা টিভি ছিল। এরপরে ভিডিও এডিটিং এর যন্ত্রণায় আমি আর করতে যাইনি, ভিডিও আর্ট করতে যাইনি। যাই হোক, এইটা দীর্ঘদিন পরে আমি আবার সাউথ কোরিয়াতে 2015 সালে ভিডিও নিয়ে একটা প্রজেক্ট বানাই, এবং এই প্রজেক্টটাও এডিট করি না, কোনো ভিডিও এডিট না করেই আমি এটা ইনস্টল করি, এবং এটা অনলাইন ইনস্টল করি। এটা হচ্ছে কিউআর কোড দিয়ে কেউ ভিডিওটা দেখতে পারবে। কিউআর কোডের এগেনস্টে একটা একটা জায়গায় হচ্ছে লিংক তৈরি করে একটা ভিডিও রাখা, ওখান থেকে দেখতে পারবে, কিন্তু ভিডিওটা হচ্ছে মূলত এডিটেড না, জাস্ট র ভিডিও ফাইল। তো এইটা আইডিয়াটা ছিল এরকম, এই রেসিডেন্সিটার উদ্যোগটা ছিল হচ্ছে শিয়ং সিটি। শিয়ং সিটির মেয়র নিজের ফিনান্সে হচ্ছে অর্গানাইজ করছে, এই নেপাল, ফিলিপিন, ইন্দোনেশিয়া এবং হচ্ছে বাংলাদেশ থেকে 4 জনকে নিয়ে যায়। শিয়ং হচ্ছে দক্ষিণ কোরিয়ার বড় ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলোর মধ্যে সেকেন্ড বিগেস্ট সিটি, যেখানে মানে অনেক ইন্ডাস্ট্রি নতুন নতুন হচ্ছে, এবং প্রচুর বিদেশি শ্রমিক যাচ্ছে ওখানে কাজ করার জন্য, ও বাংলাদেশি শ্রমিকরাও আছে সংখ্যায় প্রচুর। তো ওই কারণে মূলত এই 4টা দেশকে ওরা সিলেক্ট করে, 4টা দেশের আর্টিস্টকে সিলেক্ট করে, যে আমাদেরকে প্রথম থেকে বলে দেয় যে যাদেরকে সিলেক্ট করা হয় তারা তাদেরকে ওরা ওই প্রেফারেন্স গুলো কি ছিল ওর মধ্যে বলে দেয়, যে এরা এইসব আর্টিস্টদেরকে নেওয়া হচ্ছে এই কারণে যে যারা কমিউনিটির সাথে কাজ করে। তা আমি এর আগে অনেকগুলো কাজ কমিউনিটির সাথে অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি, সাউথ কোরিয়ায় করেছি, নিজের দেশে করেছি, নিজের অর্গানাইজেশনে করেছি। তো ওই সূত্রে ওরা আমাকে ইনভাইট করে, আসলে এখানে আমি মানে অ্যাপ্লাই করিনি, ওরা নিজেরা সিলেকশন করে কিউরেটর দিয়ে। তো ওখানে আমি যেটা করি ওটা হচ্ছে শিয়ং এ যে বাঙালি কমিউনিটি, বাংলাদেশের যে শ্রমিক কমিউনিটি, তাদের সাথে আমি মিট করার চেষ্টা করি। ওখানে 2টা বাজারে আমি পুরো 4 মাসের প্রজেক্ট ছিল, 4 মাস আমি প্রায় মানে বেশিরভাগ দিনই ধরুন যে 40-60% ডে আমি ওখানে বাজারেই থাকি। মূলত বাজারে নানান রকম করে মানুষ আসে, বৈধ চেয়ে অবৈধ মানুষ বেশি ওখানে, অবৈধভাবে বসবাস করে এরকম মানুষ বেশি, নানান কারণে অবৈধরা ওখানে চলে যায়, কারণ এটা একটু দূরে, সিউল থেকে একটু দূরে, একটু রিমোট সিটি। তো ওখানে কাজ করার সুযোগ বেশি, এবং রিমোট হওয়ার কারণে সরকারি চাপ কম, নিয়ম কানুনের চাপ কম, এই কারণে হচ্ছে মানুষ ওখানে যায়, বাঙালিরা প্রচুর ওখানে থাকে। রবি, দুটো মন্তব্য এসছে, একজন বলছে সাউন্ড একটু কম, আরেকজন বোধহয় কোরিয়া থেকে বলছে দাদা একদমই শোনা যাচ্ছে না। এটা কি তোমার ওখানে সাউন্ড বাড়ানোর কোনো সুযোগ আছে? আমি আমি ট্রাই করতে পারি, কিন্তু আমি আসলে জানি না, আমি একটু জোরে বলতে পারি। একটু জোরে বলো, কিন্তু ওই যে সাউথ কোরিয়ান ভাষায় যে লিখেছে দাদা কিছুই শোনা যাচ্ছে না, এটা ওটা ওনারও সমস্যা হতে পারে। আর নোমান আলম লিখছে যে সাউন্ড আর একটু বাড়লে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আমি একটু জোরে বলার চেষ্টা করি। ওকে ওকে, ঠিক আছে। যাই হোক, তো এটা শিয়ং সিটিতে 2015 সালে যখন এরকম একটা অ্যাসাইনমেন্ট পাই, তো আমার নিজেরও হচ্ছে ভিডিও নিয়ে কাজ করার সুযোগ পাওয়া, মানে সুযোগ পেলে করবে এরকম একটা আগ্রহ ছিল। তখন যেহেতু আমি এডিটিং এ অত ভালো না, কিন্তু আমি একটা আইডিয়া তৈরি করি যে আমি একটা সাক্ষাৎকার নিব যারা হচ্ছে এই সাউথ কোরিয়াতে বিভিন্নভাবে গিয়ে রয়ে গেছে, এবং আসার ব্যাপারে ওদের সাথে আমি এর আগের 2টা ভিজিটে সাউথ কোরিয়াতে যারা অবৈধভাবে বসবাস করে তাদের সাথে আমি নানান রকম করে মিট করছি, এবং ওদের অনেক কাহিনী আমি জানি। তো এরকম আমি 30 জনের সাথে মিট করি এই পুরো 4 মাসের প্রজেক্টে।
তো এদের এদের সাথে আমি যে কনভারসেশনটা করি ওইটা আগে থেকে বলে যে আমি রেকর্ড করবো, কিন্তু তোমার ফেস আমি রেকর্ড করবো না, মুখটা বাদ দিয়ে আমি রেকর্ড করে আশপাশের জিনিস দেখাবো, কিন্তু হচ্ছে তুমি কথাগুলো বলবা, পরিচয়টা গোপন থাকবে। কিন্তু কথাগুলো আমরা লম্বা আলাপ আলোচনা করি, অনেকের সাথে 1-1.5 ঘন্টা আলাপ করি, পুরোটাই আমি রেকর্ড করি গোপ্রো ক্যামেরা দিয়ে। তো সনির একটা ক্যামেরা। তো এইটা এই কনভারসেশন গুলো আমি হচ্ছে অনলাইনে একটা জায়গায় রেখে ওটার এগেইনস্ট একটা কিউআর কোড বের করি, এবং আমি একটা সাইট ডেভেলপ করে দিই, ওই সাইট থেকে যাবে, এবং এই এই যে টোটাল আলাপটাকে আমি আবার ইনস্টল করি একটা লাইব্রেরি, পাবলিক লাইব্রেরির মধ্যেই একটা এই লাউঞ্জে ওই ওই স্ট্রাকচারটা আমি সেট করে দিই। এটা একটা বইয়ের মতো, মানে এটা ডিজিটাল বইয়ের মতো, কিন্তু এটা ইনস্টল করার জন্য আমি ব্যবহার করি হচ্ছে কোরিয়ান পান পাত্র। মানে ওরা হচ্ছে এই সুজু বলে এক ধরনের ড্রিঙ্কস, ওরা নিয়মিত খুব মানে সস্তা রাইস ওয়াইন সব জায়গায় পাওয়া যায় কোরিয়াতে। তো ওরা এটা এই বিশেষ ধরনের গ্লাস ওরা ব্যবহার করে এটা খাওয়ার জন্য। তো এই গ্লাসগুলোকে দিয়ে আমি একটা ফর্ম ক্রিয়েট করি। তো ওই ফর্মটার ভিতরে প্রত্যেকটা গ্লাসের তলায় হচ্ছে কিউআর কোড গুলো আমি সেট করি। মানে এক একটা ভিডিওর পিছনে 30টা 40টা করে কিউআর কোড হয়, এগুলো আমি করি, নানানভাবে ডিস্ট্রিবিউট করি। তো এইটা আমি ইনস্টল করে দিই হচ্ছে একটা লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরির একটা একটা বসার জায়গা, ওখানে হচ্ছে এটা ইনস্টল করি। তো এটা এখনো আছে ওখানে ইনস্টল করা সিয়ং সিটিতে। তো কেউ যদি ওই কিউআর কোড ধরে করে ওইটা শুনতে পাবে, কিন্তু এই কাজটা আমি শেষ পর্যন্ত পুরো কমপ্লিট করতে পারিনি যেভাবে আমি ভাবছিলাম। এটা হচ্ছে ট্রান্সলেট করার ইচ্ছে ছিল আমার, মানে ইংরেজি এবং ইয়েতে, যেহেতু আমি বাংলায় সাক্ষাৎকার গুলো নিছি, ওইটা বাংলা থেকে আমি অন্য কোনো ভাষায় করতে পারি না, এটা বাজেটের সংকুলন হয় না শেষ পর্যন্ত। কিন্তু কাজটার আইডিয়া ছিল এরকম যে মানুষের গল্পগুলো একটা জায়গায় রেখে দিয়া, এবং ওই ওই জায়গাটার ভিতরে আমি আবার আলো সেট করছি। আমার পুরো কাহিনীগুলো শোনার পরে আমার যেমনটা মনে হয়েছে ওইটা আমি মানে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি এই জায়গায়। এইটা হচ্ছে সেই ওয়েবসাইটটা, এখানে মিটিং গুলো মানে দেয়া আছে, র মিটিং গুলো। রেসিডেন্সিটার নাম ছিল A3 রেসিডেন্সি। তো এটা এক ধরনের একটা পাবলিক অ্যাক্টিভিটিস আসলে। তো এরকম আরেকটা পাবলিক অ্যাক্টিভিটিস আমি গেছিলাম 2008-এ। তো ওইখানে আরেকজন কিউরেটর আমাকে ইনভাইট করে, এবং ওখানে মূলত সব জার্মান আর্টিস্টরা ছিল না, আমি একা ছিলাম শুধু এশিয়ান আর্টিস্ট পার্টিসিপেন্টদের মধ্যে, আর কোরিয়ান আর্টিস্টরা ছিল। তো এখানে একটা কাঁচা মাছের বাজার, পুরনো একটা মাছের বাজার, ওর মধ্যে একটা রুম দেয়া হয়েছে আমাদের সবাইকে থাকার জন্য। আমরা 8 জন আর্টিস্ট, সবাই জার্মান, আমি একজন একজন হচ্ছে এদিকের আর্টিস্ট, এশিয়ান আর্টিস্ট। আমরা এই পুরো 3 মাস ধরে ওই বাজারটার মধ্যেই নানান রকমের কর্মকাণ্ড করি, এবং একটা ওপেন স্টুডিওর মতো অর্গানাইজ করি। তো এই কর্মকাণ্ডের শেষ দিনের একটা অ্যাক্টিভিটিস এটা হচ্ছে আমি লোকজনকে যে গার্বেজ ব্যাগ আছে না, ওগুলো দিই, ওগুলো ভাঁজ করে রেখে দিই, ওখানে একটা নোট লিখে দিই যে আমাকে একটা উইশ দাও তোমরা, মানে ফু দিবা, ফু দিয়ে একটা উইশ করবা, ওই এবং কাউন্ট করে এখানে লিখে দিবা, নামটা লিখে কতটা ফু দেওয়া হলো, কি উইশ করলে, এগুলো লিখে দেবে। তো এটা বেঁধে বাতাসটা জমা করে দিয়ে যাবে একটা রাবার দিয়ে। তো এরকম বাতাস জমা হয় অনেক। শেষে ওই বাতাসটা আমি স্কচ টেপ দিয়ে মুড়িয়ে একটা বিছানা বানাই, ওতে শুয়ে থাকা যাবে, ও নিয়ে প্লে করা যাবে। বাজারটা ছিল আসলে খুব রুক্ষ একটা এনভায়রনমেন্ট, মানে কাঁচা মাছ আনে মানুষ, ওই যে হাটে যেরকম নিয়ে আসে নানান জায়গা থেকে তরি তরকারি আনে। বসার কোনো জায়গায় ছিল না পুরো এলাকাটাতে। তো আমি একটা বসার জায়গা, শোয়ার জায়গা তৈরি করে দিই রাস্তার পাশে গ্রাউন্ড। তো এটা আবার 2011 সালে করা একটা কাজ। এটা আমাদের স্যার মনসুর করিম স্যার যখন ইয়েতে চলে যায়, ওই যে ফিরে যায় ওনার নিজের এলাকায় দীর্ঘদিন চিটাগাঙে থাকার পরে, রাজবাড়িতে। তো ওখানে হচ্ছে উনি শুরু করবে যখন, ও এটা বারবার আমার সাথে নানান রকমের কনভারসেশন হতে শুরু করে। উনি কনস্ট্রাকশনটা শেষ করার আগে ওটা মোটামুটি অ্যাক্টিভিটিসে নিয়ে আসতে চায়। তো আমি আমার একটা টিম নিয়ে আমি ওখানে যাই, গিয়ে ওনার সাথে গল্প করি, 2-3 দিন থাকি। ওনার জাস্ট উনি যে প্রাইমারি স্কুলটাতে পড়ে শুরু করেছিল শিক্ষা জীবন, ওই স্কুলটা আমরা ভিজিট করি। ওইটা এই বিল্ডিংটা আসলে ওই স্কুলটা জমিদার বাড়ির মতো একটা একটা স্থাপনা আছে, ওর পাশেই জাস্ট রাস্তার এই পারে ওনার বাড়ি, নিজের বাড়ি। তো এইখানে উনি পড়াশোনা করে শুরু করে প্রাইমারি লাইফটা শুরু করে।
আর এইটার থেকে 2-3 মানে 8-10 মিনিটের দূরে হচ্ছে বুনন আর্ট স্পেসটা। তো ওই এটার ওপেনিং যে অ্যাক্টিভিটিস, ওর মধ্যে আমরা পুরো একটা 7-8 জন একটা টিম মিলে এই ওপেনিং ইভেন্টটা অর্গানাইজ করি আমরা এখান থেকে গিয়ে। তো ওখানে আমি এই বিল্ডিংটা এবং বিল্ডিংটার হিস্ট্রি নিয়ে একটা কনভারসেশনে যাই, একটা ভিজুয়াল কনভারসেশন তৈরি করার চেষ্টা করি। একটা এক্সিবিশনের মতো হয়, ওখানে আরো অন্যান্য আর্টিস্ট যারা ছিল তারাও বিভিন্ন রকম কর্নারে বিভিন্ন কিছু সেট করে। তো পুরো দিন ব্যাপী আমরা একটা অ্যাক্টিভিটিস যাই। আমি গোলাপ নিয়ে হচ্ছে এখানে বেশ কিছু কাজ করি। আর ওপেনিং ইভেন্টটায় হচ্ছে আমি আরেকটা পারফরমেন্স করি, এটা আরেকটা পারফরমেন্স ওপেনিং এর টাইমটাতে। মূলত গোলাপের ব্যবহার হয় প্রচুর এই ইভেন্টটাতে, এবং এরপরে আমি পরে এবং আগে আমি গোলাপ ফুলকে আরো নানান জায়গায় ব্যবহার করেছি, এটা স্মেল এবং কালারের জন্য। এটা ওনার স্পেসের ভিতরে, এটা ওপেনিং বলতে গেলে একরকম ওপেনিং সেরেমনি। তো আরেকটা জায়গায় চলে আসছে আমি অলরেডি 10-এর একটা এই নেক্সটটা 10 সালে, সম্ভবত 10 সালে, আমি সালটা মিস করতে পারি। এটা হচ্ছে শিল্পকলা একাডেমিতে সেইজি সিমুদাকে আমরা যখন মানে 6-7 বার আসে ইয়েতে আমাদের ইনভাইটেশনে পারফরমেন্সের তালিম দিতে আসে একরকম বলতে গেলে। তো ওনার একটা ওয়ার্কশপের পরে ওয়ার্কশপ পরবর্তী সময়ে আমরা যে ইভেন্ট গুলো করছি ওইরকমই একটা ইভেন্টের আমার নিজের পারফরমেন্সের একটা ইমেজ। এই সিরিজটা আমি অনেকগুলো পারফরমেন্স করি আসলে, মানে প্রেম ও উপলব্ধি 1, 2, 3, 4, 5, 6 এরকম অনেকগুলো সিরিজ হয়। এটাতে আসলে আমি আমি আমার যে গুয়াংজোর যে এক্সপেরিয়েন্স, মুদুং মাউন্টেনের যে এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্সটাকে এখানে আবার নতুন একটা রূপে প্রকাশ করার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছে সমস্তই ভারতের মধ্যে আসলে প্রেম। সমস্ত অ্যাক্টিভিটিস আমরা যা করি, যা ভাবি, এর পিছনে মূল পরিচালনার শক্তিটা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা বা প্রেম। এটার অনেক রকমের ডাইমেনশন আছে। তো এই ডাইমেনশন গুলো আমি আমার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এর ভিতর দিয়ে করার চেষ্টা করি, ইলাস্ট্রেট করার চেষ্টা করি। তো এটা আবার আরেক জায়গা থেকে আসে, এটা চলে যায় হচ্ছে ইয়েতে ক্র্যাকের এই একটা বার্ষিক একটা প্রোগ্রাম হয় ডিসেম্বরের 25 তারিখে ওই কুষ্টিয়াতে লালনের যে ইয়েটা মাজারটা ওর অল্প দূরে, আর 4-5 কিলোমিটারের মধ্যে একটা মাছের খামারের মধ্যে। তো এটা শাওনাকন্দ ভাই উনি করেন। তো ওনার ইনভাইটেশনে ওখানে আমি যাই, ওই একটা ইভেন্টে যাই। তো ওখানে আরো অনেক আর্টিস্ট বিভিন্ন জায়গা থেকে আসে, কলকাতা থেকে আসে, পশ্চিমবঙ্গ থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসা শুরু করছে। পরে এটা পুরো একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট হয়ে যায় পরের ইভেন্ট গুলোতে। তো আমি মূলত যাদেরকে পাই তারা পশ্চিমবঙ্গ, কলকাতা এবং হচ্ছে এই শান্তিনিকেতন থেকে বেশি আসে ওখানে। আর আমাদের দেশের ঢাকার কিছু আর্টিস্ট ওরা নিয়মিত যায় ওখানে। তো বিভিন্ন জায়গা থেকে আসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও যায়। তো ওইখানেও আমি মূলত ওই টাইমটা আসলে আমি নিজেকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে শুরু করছিলাম, যে আমি পোশাক পরা শুরু করছিলাম ব্ল্যাক এবং হোয়াইট, এর বাইরে আর কোনো পোশাক পরবো না। এই প্রায় 1.5-2 বছর আমি এরকম একটা মুডে থাকার চেষ্টা করি। তো মূলত মানে ওই যে বললাম যে স্পিরিচুয়ালিটি এবং হচ্ছে যাপিত জীবন, যেটা প্র্যাকটিক্যাল যে যাপিত জীবন, এটার মধ্যে কোন জায়গাগুলো মিল এবং অমিল, এটা আমি অনুসন্ধান করার চেষ্টা করি। তো ওইখানে আমরা একটা যৌথ পারফরমেন্স অর্গানাইজ করি। এখানে আর্টিস্টদের নাম ভুলে গেছে আসলে, আমি নাম ভুলে যাওয়ার সমস্যা আছে। তো একটা মিউজিক হয় এবং হচ্ছে এই যে তাওয়াফ হয় না, যে কাবার চারিদিকে তাওয়াফ হয়, এরকম একটা ব্যাপার আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা মোম জ্বালাই, চারিদিকে হচ্ছে গোলাপের পাপড়ি থাকে, এবং একজন ও হচ্ছে মিউজিক করে খুব, ওই দিন পূর্ণিমার দিন ছিল, মিউজিকের লোক, সে খুব আনকমন ইকুইপমেন্টস দিয়ে মিউজিক করে। তো তার মিউজিকের সাথে আমরা মুভ করি, আমি আর হচ্ছে নাম খুবই বিখ্যাত আমাদের প্রাচ্য নাটের একজন সদস্য। তারপর হচ্ছে জলের গানেরও সে উদ্যোক্তা বলতে গেলে, আমি নামটা মনে করতে পারছি। রাহুল আনন্দ।
রাহুল রাহুল হুম, রাহুল রাহুল এবং আমি মুভ করি, মুভমেন্ট হুম, করে। আর মিউজিকটা করে হচ্ছে সে পশ্চিমবঙ্গ থেকে আসা একজন, খুবই ভালো মিউজিক করে সে। হুম। রাহুল, থ্যাংক ইউ। আমি রাহুলের নামটা ভুলে যাচ্ছিলাম বারবার, কোন রকম মনে করতে পারছিলাম না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই, 4 ঘন্টা হয়ে গেছে রাহুলকে মনে করতে পারছি, নাম মনে করতে পারছি আচ্ছা, না। আমি সেই 4টা থেকে ওর নামটা মনে করার চেষ্টা করছি, মনে করতে পারছিলাম না। যাই হোক, এইটা এই ডায়েরি নিয়ে আমি অনেকগুলো পারফরমেন্স করে আসলে। আমি ওই টাইমটাই, ওই যে টাইমটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট পড়া শুরু করছি, পুরো টাইমটাতে আমি অনেকগুলো নোট লিখি এই ডায়েরিটাতে। হুম, তো মানে লাইট, স্মেল এবং হচ্ছে আমার যে টেক্সট, এই টেক্সট নিয়ে আমি অনেকগুলো পারফরমেন্স করি। এটা তার একটা পারফরমেন্স। তো এটা আরেকটা, মানে আরেকদিন ওই একই ভেন্যুতে আমি আরেকটা পারফরমেন্স করি। এখানেও স্মেলটা থাকে, মানে গোলাপের সাথে হচ্ছে যে ড্যাট স্মেল, যেটা আমরা কর্পূর ইউজ করি না ড্যাট হুম, বডিতে, এটার কন্ট্রাস্টটাকে আমি করি, মানে শেয়ার করি পাবলিকের সাথে। তো এটা টাইমটাকে বেস করে করি। এটা সূর্য ডুবে যাওয়ার যে সময়টা, এই সময়টা আমি একটা এই মানে দর্শকদের দাঁড় করিয়ে রাখি যেখানে, এইখানে হচ্ছে ড্যাট স্মেলটা আমি করি, আগে থেকে স্প্রেড করে রাখি। ওখানে যারা দাঁড়াইছে এরা সবাই কিন্তু একটা গন্ধ পাচ্ছে, এটা হচ্ছে ওই মৃত্যুর সময় যে গন্ধটা সবসময় পরিচিত একটা দেয়, ওইরকম একটা গন্ধের ভিতর দিয়ে আমি ওই নৌকা দিয়ে চলে যায়। নৌকাটা হচ্ছে ওই পার থেকে একজন ধীরে টেনে নিয়ে যায়, সূর্য ডুবে যায় আস্তে আস্তে, এরকম একটা এনভায়রনমেন্ট। এরা ওইদিকে মুখ করে দাঁড়ানো দর্শকরা। তো আমি পাতা ছিটতে থাকি, ওই পাপড়ি ছিটতে থাকি গোলাপের। এটা পানির মধ্যে, পানিটা খুব স্থির, ওইটার মধ্যে হচ্ছে পাপড়িগুলো রেখে রেখে চলে যায় এবং ওই পারে গিয়ে এটা সূর্য ডুবে যায়, পারফরমেন্স শেষ হয়ে যায়। একটা টাইম বেস পারফরমেন্স, মানে খুব সাইট স্পেসিফিক, খুব টাইম বেস পারফরমেন্স। তো এটা আবার ওই সময়ই করা। আরেকদিন আমি আরেকটা পারফরমেন্স করি, এইখানে হচ্ছে মূলত আমি মানে গোলাপের পাপড়িগুলো বিতরণ করি মানুষের, মানে এটা ওপেন স্টুডিও। এই মেসটার চাই আছে। এটা আরেকটা পারফরমেন্স ওই একই মুডে 11 সালে সন্তরণ আর্ট অর্গানাইজেশনের আয়োজিত একটা ইভেন্টে করি, এই আর্ট কলেজের সামনে। তো এই ইভেন্টের মাধ্যমে, এই পারফরমেন্সটার মাধ্যমে আমার এই সিরিজটা অলমোস্ট ফিনিশ হয়ে যায় এবং আমি আমার লম্বা চুল কেটে আমার ডায়েরিটা পুড়িয়ে আমি ওখানে শেষ করে দিই। ওই পর্বটা শেষ। এরপরে আমি আর রান করি না, ওই মুখটা থেকে আমি বেরোয় যাই এবং আমি ওই টেক্সট গুলো ওখানে এই পারফরমেন্সের সময় পুড়িয়ে দিই। আমি আর ওই, এবং আমি ডায়েরি লিখি না এরপরে আর তখন। 1 মিনিট, 1 মিনিট একটু আমি কানেক্ট করতে হবে, আমার চার্জারটা কানেক্ট করতে হবে। আচ্ছা, নিশ্চয়ই। হুম, সরি সরি। হুম, না, ঠিক আছে।
একটু দ্রুত গতিতে করে ফেলো, কারণ 1 ঘন্টা পেরিয়ে গেছে অলরেডি আর কি। হ্যাঁ, পরে তো আচ্ছা, কিছু অনেক কথাবার্তা কথা। হ্যাঁ, নিশ্চয়ই অনেকে বলবে আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, শেষ হয়ে গেছে প্রায়, আমার গোটা 20-এর কাছে আছে স্লাইডে হতো। যাই হোক, এই ইভেন্টটাতে যেটা বলছিলাম যে এখানে আমি মূলত ডায়েরি থেকে আমি কিছু পাঠ করি, আমার 1.5-2 বছরের ডায়েরি থেকে আমি কিছু পাঠ করে শুনাই, এবং একটা ড্রিঙ্কস, ওখানে একটা মিষ্টি রুয়াফজার মতো একটা শরবত টরবত থাকে, এটা খাওয়াই সবাইকে। খেয়ে দিয়ে আমি চুলগুলো পুরাই ফেলি কেটে, আমার লম্বা চুল এরপর নাই, এরপর আর লম্বা চুল রাখিনি। তো চুলগুলো পুরাই, ওর সাথে আমার ওই ডায়েরিটা পুরাই ফেলি যৌথভাবে, সামাজিকভাবে শেষ। এগুলো আমার কিছু ড্রয়িং, মানে ড্রয়িং বেস পেইন্টিং, এগুলো আমি করতে শুরু করি 2007-এ। আসলে ওই যে মাউন্টেনের যে অ্যাক্টিভিটিস, ওখানে আমি ড্রয়িং করতে শুরু করি, পরে আমি পেইন্টিং এ ট্রান্সফার করি এগুলোকে। এগুলো 2 ফিট বাই 2 ফিট অ্যাক্রিলিকের পেইন্টিং। এই পেইন্টিংটা বোধহয় আপনার ওখানে আছে এখনো। এগুলো বেশ বড় ড্রয়িং, মানে 7 ফুট 5 ফুট এরকম বড়, কিন্তু প্যানে করা ড্রয়িং। এগুলো করতে গিয়ে এই করার মূলত উদ্দেশ্য ছিল এটাই যে, মানে আমার কাছে মনে হয়েছিল যে রিপিটেশনাল অ্যাকশন, যে প্রেয়ারের যে টোটাল ব্যাপারটা, এটার মধ্যে একটা রিপিটেশনাল অ্যাকশনের একটা ব্যাপার আছে, ফিজিক্যাল অ্যাকশন। তো ওইটা কি করে ড্রয়িং এর মধ্যে করা যায় বা পেইন্টিং এর ভিতরে করা যায়, ওইটা নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। এগুলো মূলত প্রিন্ট, লিনোকাট প্রিন্ট। আমি আসলে প্রিন্টের খুব বেশি প্র্যাকটিস করিনি, কিন্তু ওই বিষয়টা নিয়ে যখন কাজ করতে শুরু করি, আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের কন্ট্রাস্টে আমি অনেক ইন্টারেস্টিং একটা বর্ণনামূলক একটা পেইন্টিং করতে পারি। তো ওইখান থেকে প্রিন্টগুলো করা শুরু হয়, এবং খুব বেশি করা হয় নাই, যে কটা করি ওতে খুব এনজয় করি, যতক্ষণ পর্যন্ত করেছি। অনেক বড় একটা কাজও করে ফেলি এর মধ্যে, 8 ফুট বা 4 ফুট। এটা পরে অ্যাওয়ার্ড পাই আর কি। ওই কাজ আসলে এখনো করছি আমি, মানে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে করি এটা। আবার ওই একই একই জিনিসকে আমি ক্যানভাসে অ্যাক্রিলিক মাধ্যম দিয়ে করেছি। এটা একটা সিরিজ আছে, সিরিজ অফ ওয়ার্ক। এইটা বোধহয় লাস্ট কাজ আমার, এই 2020 সালে করা 5 ফিট বাই 5 ফিট একটা কাগজে প্যানে করা আর কি, কালি, চাইনিজ কালি দিয়ে। তাও অনেক সময় সাপেক্ষ, মানে প্রচুর সময় দিয়ে এনগেজ হয়ে একটা, মানে পুরো টাইম নিজেকে এনগেজ করে রাখার মতো একটা অ্যাক্টিভিটিস। ছোট ছোট ডিটেল আছে, অনেক বড় জায়গার মধ্যে অনেক ছোট ডিটেল। তো এগুলো করছি এখনো। তো এটা হচ্ছে আপাতত এক ধরনের প্রেজেন্টেশন। আমি সবাইকে বিরক্ত করছি কিনা জানি না, তবে আমি মানে সাল ধরে সাজাইনি কাজগুলোকে, আমি জাস্ট নিজেকে বোঝানোর জন্য যেভাবে সাজাতে মানে কমফোর্ট ফিল করছে ওরকম করে সাজাইছি। বিভিন্ন সালের কাজ, ধরেন যে আগের কাজ আমি পরে দেখাইছি, পরের কাজ আগে দেখাইছি, এরকম হয়েছে। খুব স্পন্টেনিয়াস একটা সাজানোর চেষ্টা করছি আর কি। তো আসলে অনেক সময় লেগে গেছে, না অসুবিধা নাই, দিয়ে হয়ে গেছে। অসুবিধা নেই। আমরা কিছু কথাবার্তা বলতে চাই, লাইভে কিছু কিছু মন্তব্য এসছে, সেগুলো তোমাকে পড়ে শোনাবো। তো তুমি এখন স্টপ শেয়ার করে দিলে আমরা মনে হয় জুমের যারা আছে হয়তো কোন একটা মুক্ত আলোচনা শুরু করতে পারি। রাইট। অনেক ধন্যবাদ। সত্যি আমার অন্তত এইভাবে এত কিছু তোমার জানাও ছিল না, দেখাও ছিল না আর কি। আমি জানতাম তুমি একজন খুবই বহুমুখী প্রতিভার মানুষ। আজকে সেই ধারণাটা আরো পাকাপোক্ত হলো কাজগুলো দেখে, কথাগুলো শুনো, কথার মধ্যে সত্যি একটা শিল্পী শুধু নয়, যে একজন চিন্তকেরও আমি কিছু কিছু স্ফুরণ দেখতে পেয়েছি। যাই হোক, আমরা যা করে থাকি প্রেজেন্টেশনের পরে একটা আলোচনায় যেতে চাই। তো আজকে আমাদের জুমে আরো 3-4 জন আছেন শিল্পী। ফারামুন আছেন, জয়দেব রোয়াজ আছেন, মিশু কেসান আছেন, মাহিয়া আবরার, সাইদুল ইসলাম বিপ্লব। আপনারা যদি কেউ কোনো রকম কোনো কিছু বলতে চান, কোনো মন্তব্য হতে পারে, অনুভূতি প্রকাশ হতে পারে, প্রশ্ন হতে পারে, আমার মনে এখন করতে পারেন আর কি। মাইক্রোফোন অন করে কথা বললেই হবে।
আর এরপরে আমি লাইভে কিছু মন্তব্য আসছে সেগুলো একটু পড়ে শোনাবো এবং তার সূত্র ধরে হয়তো কিছু আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, জয়দেব রাজা মাইক অন করেছে, আমি মনে হয় জয়দেবের কথা শুনবো, দেখা যাক যদি শোনা যায়। জয়দেব বলো তো দেখি। উম, না, তোমার কথা গতবারও শুনতে পাইনি, এখনো শোনা যাচ্ছে না। আর কেউ শুনতে পাচ্ছে নাকি শুধু আমারই সমস্যা? না, জয়দেবদার কথা শুনতে পারছি না। শোনা যাচ্ছে না। আচ্ছা, তুমি তাহলে তোমার এই প্রযুক্তিগত সমস্যার সমাধানের চেষ্টা করো। এর মধ্যে মিশুক যেহেতু বলেই উঠলে, যেহেতু তোমার মাইক্রোফোনটা অনুচিত হয়ে গেছে, আমার মনে হয় তুমি নিতে পারো আর কি এখন কথা বলার দায়িত্বটা খানিকটা হলো। হুম। ধন্যবাদ আলম ভাই, হুম। আজকে রবিদাকে নিয়ে এই আয়োজনটা করার জন্য। অনেকদিন পর রবিদাকে দেখলাম, সামনাসামনি দেখা হয়নি প্রায় অনেক বছর। রবিদা ভালো আছেন? হ্যাঁ, ভালো। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে দেখছি অনেকদিন, জুমের মাধ্যমে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। না, আপনাকে অনেক বিরক্ত করেছি আর কি সামনাসামনি অনুষ্ঠানগুলোতে। ম্যাক্সিমাম প্রোগ্রাম গুলোতেই আপনার পিছন পিছন থাকতাম, আপনাকে বিরক্ত করতাম। আগে যেহেতু একটা অভ্যাস ছিল প্রচুর প্রশ্ন করার, তো এখন ওরকম অভ্যাসটা আর নেই, শুধু শুধু বিরক্ত করার। তো আপনার কাছে এমনি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো বেসিক্যালি আপনাকে চিনেছি হয়েছিলেন আর কি, মানে পারফরমেন্স আর্টের প্রসার এবং প্রচারের জন্য আপনাকে দেখেছি যে একদম ফার্স্ট ইয়ার থেকে দেখেছি যে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছেন, ওয়ার্কশপ করছেন। তো সেটা 2008-09-এর কথা আমি যখন দেখেছি আর কি, আপনি তার আগে থেকেই শুরু করেছেন। তো এখন 2021, তো এই 2021-এ এসে এখনকার যারা শিল্পী, নবীন শিল্পী, যারা ছাত্র, তাদের পারফরমেন্স বা হচ্ছে বর্তমানে বাংলাদেশে পারফরমেন্সের যে অবস্থা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বা আপনি যেই স্বপ্নটা দেখতেন তার সাথে কি এটা মিলছে? বা আপনি যেভাবে ভাবতেন, এই এই ব্যাপারটা একটু যদি শেয়ার করতেন আর কি। এটা আসলে, না আসলে আমি তো আমার মতো ভেবেছি, বা আমি আমি একাও ভাবিনি। আসলে আমরা যে কজন একসাথে শুরু করেছিলাম তারা এক ধরনের ভাবনা হ্যাঁ, ভেবেছি। আপনারা কয়েকজন ছিলেন, কয়েকজন আমি মিলে জয়দেব একসাথে ছিলেন। বেসিক্যালি আমরা দুজনই বেসিক্যালি পারফরমেন্স করেছি। মানে আমরা পারফরমেন্সকে নিয়ে অনেকগুলো অ্যাক্টিভিটিস করার চেষ্টা করেছি, অনেক রকমের মানে চিটং বেস করে আমরা চেষ্টা করেছি নানানভাবে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করতে। তো পরে পরে যখন এটা মানে আমরা যখন শুরু করি 2002-03-এ, তখন যেই বাস্তবতাটা ছিল, পরে ধরো যে গত 5 বছরে এই ওই বাস্তবতাটা আমূল পরিবর্তন হয়ে যায় পুরো বাংলাদেশে, হ্যাঁ, পুরো দেশের আর্ট সিনে এটা বড় পরিবর্তন হয়ে যায়। তো কিন্তু এই পরিবর্তনের ফলে যেটা হয়েছে এটা হচ্ছে আমরা এমন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি এগুলো আমাদের আমাদের ভাবনার বাইরে অনেকটা। আমরা এগুলো এইভাবে ভাবি নাই কখনো। তো এরকম অনেক কিছু হয়ে গেছে। এবং শিল্পকলা একাডেমির নিজের উদ্যোগে নিজের ইন্টারেস্টে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ওরা নিজেরাই অর্গানাইজ করছে। তো যেহেতু আগের বাস্তবতা থেকে এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বাস্তবতাটা পুরো আর্ট এনভায়রনমেন্টের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এই কারণে ওই মূল্যায়নটা আসলে এখন করা যায় না, ওভাবে করা যায় না। কিন্তু আমি যেটা চেয়েছিলাম, বা আমাদের যে বন্ধু বান্ধবরা মিলে আমরা পারফরমেন্সকে পুরো দেশে ছড়াই দেওয়ার জন্য যে যে উদ্যোগটা নিতে চেষ্টা করেছিলাম, যেটা যেই যে কারণে সেটা করতে হয়েছিল, যেটা মূল কারণগুলো আমি শুরুতে আমার প্রেজেন্টেশনের শুরুতেই বলেছি, যে আমরা এমন একটা দেশে এমন একটা অঞ্চলে বসবাস করি যে অঞ্চলে আমরা আর্টকে প্র্যাকটিসের ভিতরে রাখা এটা একটা চ্যালেঞ্জ। তো ওই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করেছি সবচেয়ে কম খরচের মাধ্যম, সবচেয়ে কম ইনফ্রাস্ট্রাকচার লাগে এমন মাধ্যমকে আমরা প্র্যাকটিসের জায়গায় নিয়ে আসবো। আমার কাছে আর্টকে মনে হয় হচ্ছে এটা লেনদেনের বিষয়, এটা আমার আমি আমি কারোর সাথে কমিউনিকেট করার মাধ্যম হিসাবে আর্টকে ব্যবহার করি। এই কারণে আমরা আর্ট করতে চাই। আমি যেহেতু আমার এনভায়রনমেন্টটা এমন, ওখানে আমি কি করে আমার কমিউনিটির সাথে যোগাযোগটাকে আর্টের মাধ্যম দিয়ে করব, ওইটা আমার প্র্যাকটিস করতে হবে, ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। ওইটার একটা বিকল্প পন্থা হিসাবে আমরা পারফরমেন্সকে বেছে নিয়েছিলাম। তো পরে পরে গিয়ে ওইটা আসলে ওভাবে টিকেনি। আমরা এখন দেখি হচ্ছে পারফরমেন্সেরও একটা বাজার তৈরি হয়ে আছে। সেই বাজারে পারফরমেন্স সেল হয়, পারফরমেন্স সেল করার জন্য আমরা নানান ফরম্যাটে করি। আসলে এই এই যে মানে বৈশ্বিক যে একটা মানে পারফরমেন্সের একটা মানে পরিবর্তন, রূপান্তর, এই রূপান্তরের ভিতরে আমরাও ঢুকে গেছি সামহাও। কিন্তু এই আইডিয়া নিয়ে আমরা পারফরমেন্স করতে শুরু করি নাই, শুরুটা অন্যভাবে ছিল। শুরুটা ছিল হচ্ছে নিজেদেরকে এক্সিস্ট করানো,
ক্রিয়েটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে সচল রাখা, এটা ছিল উদ্দেশ্য। কিন্তু এখন এসে ওই উদ্দেশ্যে আমরা স্থির নেই। এটা বাস্তবতাই এমন, স্থির থাকা যায় না এখানে, এরকম একটা বাস্তবতা তৈরি হয়ে গেছে। আচ্ছা জয়দেব, জয়দেব কথা বলতে না পারলেও লেখার মাধ্যমে একটা দীর্ঘ মন্তব্য করেছে, সেটা হচ্ছে আমার হেডফোনের সমস্যা, ফলে আমার কথা শোনা যাচ্ছে না। রবির প্রায় সব কাজে আমি দেখেছি। রবির কাছে আমার একটা প্রশ্ন, আমাদের অনেকের ধারণা রাজধানী হচ্ছে শিল্পীদের জন্য শিল্প চর্চার মোক্ষম স্থান। দেশের অন্যান্য অঞ্চলের চাইতে ঢাকায় বেশি প্রদর্শনী হয়, অনেক অনেক আর্ট গ্যালারি ঢাকায়, ঢাকার শিল্পীরা সরকারি বেসরকারি আন্তর্জাতিক অনেক সংস্থা থেকে সুযোগ সুবিধা বেশি পায়। কিন্তু বিগত অনেক বছর ঢাকায় অবস্থান করার সময় রবির শিল্প চর্চার ক্ষেত্রে আরো কম পদচারণা দেখি, এর কারণ কি? সে বেশ একটা খোলামেলা প্রশ্ন করলো, আমি মনে করি এটা এর উত্তরের ভিতর দিয়ে হয়তো আমরা কিছু নতুন বাস্তবতা সন্ধান পেতে পারি। রবি, আচ্ছা মিশুক তো তোমার জবাব পেয়েছিলে তো না? মিশুক তোমার প্রশ্নের উত্তর ঠিকঠাক পেয়েছিলে নাকি আরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি এটার উত্তরটা ডিপ্লোম্যাটিক, মানে আমি বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হয়তো ভাবটা বুঝতে পেরেছি, কিন্তু অ্যান্সারটা রবিদা খুব সুন্দরভাবে দিয়েছে যাতে কারোর মনে আঘাত না পায়, যাতে কেউ না আঘাত দেয়া তো আমাদের বুঝতে পেরেছি। আঘাত দেয়া আমাদের কাজ না। না তবে শিল্পীদের কাজ কিন্তু আসলে আঘাত দেওয়া না, আমরা রাস্তা ব্যক্তিগতভাবে আমি ওই পক্ষের মানুষ না আর কি, মানে আমি আঘাত দিয়ে রাস্তা বাতলে দেওয়ার পক্ষে মানুষ না, আমি ভালোবাসা দিয়ে রাস্তা বাতলে দেওয়ার পক্ষে মানুষ। তো ওই কারণে আমি আঘাত দিতে চাই না। আচ্ছা তুমি তারপরে দিয়ে ফেলি। জয়দেবের প্রশ্নের জবাবে কি বলবে তুমি? প্রশ্নের জবাবটা কঠিন আসলে, কারণ হচ্ছে আমি ঢাকায় থেকেছি, আসলে আমি আসলে এক্সিস্ট করিনি, আমি এক্সিস্ট করি পতেঙ্গে, আমি চিটাগাং এক্সিস্ট করি না, কখনোই করিনি সেটা। এটা অদ্ভুত একটা সমস্যা আমার জন্য। আমি ঢাকায় যেভাবে থেকেছি, আমি আমার জীবন যাপন করেছি ঢাকায়, আমার পরিবার ঢাকায়, তো ওই কারণে আমাকে ঢাকায় থাকতে হয়েছে। আর আরো কিছু বিষয় আছে যেগুলো মানে আমি এই পরিসরে বলতে চাই না আর কি। মানে এটা হচ্ছে মানে আমরা যেভাবে আর্ট প্র্যাকটিস করার চেষ্টা করেছি বা চট্টগ্রামকে কেন্দ্র করে আমরা যে এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করেছি, সেইটাতে ঢাকার যে এই যে জয়দেব যেভাবে বলেছে, গ্যালারি বেশি, শিল্পীরা বেশি সরকারি সুযোগ সুবিধা পায়, আন্তর্জাতিক সংস্থার সুযোগ অনেক, এগুলো অনেক পকেট আছে। এখন আমি তো চিটাগনিয়া, আমি তো ঢাকার মানুষ না, এরকম একটা তৈরি হয়ে যায়। মানে ঢাকার সংগঠন, ঢাকার এনভায়রনমেন্ট আছে, তা আমরা ওরকম জায়গায় আমি নিজে কমফোর্ট ফিল করি না খুব বেশি। তো যার ফলে আমি খুব বেশি এনগেজ হওয়ার মতো ইচ্ছে করে না আসলে আমার, কারণ আমি এখানে করার চেষ্টা করেছি, আমি এখনো করতে চাই চিটং বেস, আমার জায়গায় করতে চাই, এই কারণে আমি ওভাবে এনগেজ। কিন্তু তারপরে যারা ডেকেছে, যারা মনে করেছে যে আমাকে ডাকা যায়, ওখানে কাজ করার সুযোগ দেওয়া যায়, আমি গেছি ওখানে। এটা আমাদের জন্য সুখবর যে চট্টগ্রামে তুমি ফিরে এসেছো, চট্টগ্রামে কাজ করতে যাও এবং চট্টগ্রাম তোমাকে দরকার আসলে। আচ্ছা এখানে আর যারা আছেন তারা কেউ কিছু বলবেন? ফারহান আজমুন কি কিছু বলতে চাও? অভিনন্দন রবিদা, রবিদার পাবলিক আর্টের কাজগুলা ভাবছিলাম একটু দেখবো, কিন্তু আসলে অনেক বড়, ওটা নিয়ে হয়তো সামনেই কোনো একটা পর্ব হতে পারে। মানে পোড়াপাড়ার যে পাবলিক আর্টের প্র্যাকটিস, পাবলিক আর্টের যে কাজগুলো ছিল সেগুলো মিস করেছি। আর আপনার কাজটা খুব বেশি রাখে না এখানে। হ্যাঁ ওই তো নেক্সট টাইম হয়তো আমরা সাংগঠনিক বা পোড়াপাড়াকে নিয়ে যদি কখনো হয়, তখন হয়তো আমরা দেখব। ধন্যবাদ, অনেক ভালো ধন্যবাদ। লাগছে খুব। আচ্ছা এর মধ্যে আমি এখানে আরো দুজন আছে, কেউ যদি বলতে চায় বলতে পারো। আমি লাইভে কিছু মন্তব্য এসছে, সেগুলো একটু পড়ে শোনায়, রবির হয়তো ভালো লাগবে। সবচেয়ে মজার কথা, রবির কন্যা এই অনুষ্ঠানটি দেখছে। হ্যাঁ, তোমার অষ্টম বর্ষীয়া কন্যা বেশ প্রবল আগ্রহের সঙ্গে দেখছে এবং সে ক্ষণে ক্ষণে মন্তব্য করে যাচ্ছে। একবার মন্তব্য করেছে যে বারবার সে হৃদয় চিহ্ন দিচ্ছে, প্রণয় প্রকাশ করছে তোমার প্রতি, লাভ সাইন দিয়ে। আবার বলছে বাবা আমি আরিশা, আমিও দেখছি। হ্যাঁ,
তারপরে কোনো একটা প্রেক্ষিতে সে মন্তব্য করেছে সুন্দর, মানে সেও তোমাকে মন্তব্য করেছে আর কি। এটা আমার কাছে খুবই ভালো লাগলো আর কি, যে সে সে আমাকে খুব প্রশংসা করে। হ্যাঁ, এবং তোমার আমার যে একটা মানে প্রাইড, কাজের মধ্যে আর কি। তোমার সে গর্বটা সে যে অনুভব করছে তার নিজের মধ্যে, এটা খুব ভালো লাগলো। আমাদের আফসানা সে এঁকে শারমিন, ফেলে আমার সাথে, তাই না? হ্যাঁ, না ও ভালো শিল্পী আমার হবে, সাথে বুঝতেই এঁকে পারছে। ফেলে। হুম। আফসানা শারমিন ঝুম্পা লিখেছে যে অনেকদিন পর রবিদাকে দেখছি, অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিসে রবিদা আমার গুরু, গুরুকে সালাম। ওনার কাজ দেখতে পাচ্ছি অনেকদিন পর। প্রচার বিমুখ এই গুরুত্বপূর্ণ শিল্পীর কাজ দেখবার সুযোগ হলো বিস্তারের আয়োজনের হাত ধরে। অনেক শুভকামনা বিস্তারের জন্য। কিছু বলবে ঝুম্পার উদ্দেশ্যে? ঝুম্পাকেও শুভেচ্ছা হুম হুম। মানে এটা আচ্ছা। মানে দেখার জন্য হুম। শুভকামনা থাকলো ওর জন্য। আচ্ছা। শাকিলা খান চয়ন লিখেছেন শুভকামনা। জেসমিন আক্তার লিখেছেন নাইস অ্যাপ্রোচ, কনগ্রাচুলেশন। দিদার আমিন মজুমদার জানিয়েছেন শুভকামনা। মাজহারুল আলম তিতুমির বেশ কয়েকটা মন্তব্য করেছে যে রবিকে জানি ভয় হয়েছিলাম আরো কি কি সমস্যার মাঝে পড়তে হয়, যা হোক বেশ ভালোভাবে সম্পন্ন হলো, কৃতজ্ঞ বিস্তারের প্রতি, দীর্ঘায়ু হও রবি। ফারজানা আহমেদ তিনি মন্তব্য করেছেন এই না হলে রবি প্রোগ্রামের মাঝে চার্জার কানেক্ট, শুভকামনা সুইডেন থেকে। আচ্ছা, সুইডেন থেকেও আমাদের দর্শক আছেন। মাজহার আলম তিতুমির আরো বলেছে বিস্তারে জয় হোক, শুভকামনা রবি। তিতুমির আরো বলছে কর্ণফুলী নদীর পাড়গুলো গিলে খেয়েছে উন্নয়নের হাঙর, ইত্যাদি। তারপর আর কে, হাসান আল মাহমুদ রাহাত বলেছে অসাধারণ অভিজ্ঞতা, ধন্যবাদ। আর নোমান আলম বলেছে ভালো লাগছে প্রিয় মানুষের কাজগুলো দেখতে। তো মোটামুটি আপাতত এই, হ্যাঁ এই এখানে এসছে। তো আর কেউ কি কোনো মন্তব্য করবেন এতে যারা আছেন জুমে? সাইদুল ইসলাম বিপ্লব, মাহি আবরার, এই দুজনকে দেখতে পাচ্ছি আমি। তা না হলে আমরা ধীরে ধীরে আসর গোটাবো। মনে হয় না। তাহলে রবি তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও আর কি, যে তুমি বলেছো যে এই ধরনের পারফরমেন্স বা পাবলিক আর্ট ইত্যাদি করছো মূলত একটা অর্থনৈতিক বিবেচনা থেকেও, যে কম খরচে কাজ করে যেগুলোকে নিয়ে সংরক্ষণ করার ঝামেলা পোহাতে হবে না ইত্যাদি, তার সঙ্গে তো অন্যান্য চিন্তাটা নিশ্চয়ই ছিল যে মানুষের কাছে নিয়ে যাওয়া। কারণ এটা একটা বড় কথা, সবাই বলে থাকে যে আমরা চার দেয়াল থেকে বার করে আনতে চাইছি, গ্যালারির সাদা ওয়ালের বাইরে নিয়ে যেতে চাচ্ছি, মানুষের কাছে নিতে চাচ্ছি, যে কারণে পাবলিক আর্ট কথা হয়েছে, যেখানে কমিউনিকেশনের কথা হয়েছে, এবং এরকম অনেক হয়েছে, চিটাঙ্গি, এই ধরনের নানা ধরনের উদ্যোগ হয়েছে। শেষ পর্যন্ত ওই জায়গাটা কতখানি সফল হয়েছে বলে মনে হয় তোমার, যে আর্ট বা শিল্পকলা পাবলিকের কাছে আসলে কতটা পৌঁছাচ্ছে, বা পাবলিক কতটা গ্রহণ করছে, কতটার সঙ্গে যুক্ত হচ্ছে, কতটা যোগাযোগ গড়ে উঠছে আসলে পাবলিকের সঙ্গে? আমরা প্রায়শই দেখি একই চেনা মুখ, একই রকম লোকজনকেই দেখছি আর কি, কিন্তু সেটা কতদূর হচ্ছে, না হলে কেন হচ্ছে না, বা হয়ে থাকলে সেটাকে আরো বাড়ানোর কোনো উপায় আছে কিনা, চিন্তা ভাবনা করো কিনা? এটা একটা গোড়ার কথা আসলে, মানে আমরা যে আর্ট করি বা আর্ট আর্ট যে মানে আর্ট যে মানুষের জীবনের একটা অনুষঙ্গ হয়ে উঠেছে একদম আদিম আদিম যুগ থেকে, এটার মূল কারণ হচ্ছে প্রয়োজন। এখন একটা কমিউনিটি যদি প্রয়োজনটাকে বোধ করে তখন ওই প্রয়োজনটাকে সে যে কোনো ভাবে পার্সু করে। আচ্ছা, এটা কমিউনিটির চাহিদার ভিতরে ভিতরে ম্যাচ করতে হয় সেটা। এখন এই জায়গায় আমরা যেটা প্রবলেম পড়ে গেছে আমার কাছে মনে হয় আর কি, যে চট্টগ্রাম শহরে বেসিক যে কালচারাল নর্মস গুলো, ওগুলোর সাথে আমরা আমাদের যে যে আর্ট নলেজ বা আমাদের যে কালচারাল প্র্যাকটিসের যে ভাবনা, এটাকে আমরা কানেক্ট করতে পারি না আসলে। মানে একটা বড় অসুবিধা আছে কোনো একটা জায়গায়, যেই কারণে এত কিছু, এত বড় বড় ইভেন্ট হয়, এত বিশাল একটা মানে অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম, কিন্তু আমরা চট্টগ্রামে এইরকম একটা এনভায়রনমেন্ট এত বছরেও, গত 50 বছর স্বাধীনতার পরে অতিবাহিত হয়ে গেছে, আমরা কিন্তু সেটা গড়ে তুলতে পারি নাই। এবং এখানে কম আর্টিস্ট বসবাস করে না, বিখ্যাত আর্টিস্টরাও অনেকে বসবাস করে চট্টগ্রাম, কিন্তু আমরা কেন সেটা পারলাম না? এই পর্যালোচনাটা আমার অবজারভেশন হচ্ছে, আমরা চিটাগোনিয়ান যে ম্যাস পিপল, কমন পিপলের যে কালচার, ওই কালচারের সাথে আমরা কোনো না কোনো একটা জায়গায় বড় একটা পার্থক্য তৈরি করে রেখেছি। আমরা সেটা কোনোভাবেই মিনিমাইজ করার জন্য কোনো পলিসি আমরা খুঁজে পাচ্ছি না, বা আমরা ওটা নিয়ে রিসার্চ করছি না। তো আমার কাছে বারবার মনে হয়, যেটা গোড়ার কথা বললাম, যেটা যে গুহায় যারা ছবি আঁকতো আদিম যুগে, তারাও কিন্তু
ওই কমিউনিটির নিডটাকে ফুলফিল করার জন্য তারা ছবি আঁকতো ওখানে, ওরা নিজের শখে আঁকতো না আসলে। এটা এটা খেয়াল করে দেখবেন, আমার কাছে মনে হয় যে তারা তাদের প্রয়োজনে, শিকারের প্রয়োজনে তারা ছবি আঁকতো। এখন আমি যদি আমার কমিউনিটিতে সেরকম গুরুত্বপূর্ণ কোনো জায়গায় অবস্থান করতে না পারি, কমিউনিটি কেন আমাকে মানে আমার প্রয়োজনীয়তা বা উপযোগিতা বোধ করবে? এটা আমার কাছে মনে হয়েছে যে এই একটা ভাইটাল জায়গা আমরা পুরোপুরি ব্যর্থ। আমাদের প্রতিষ্ঠানগুলো এই জায়গায় কাজ করে না। আমাদেরকে যে প্রাতিষ্ঠানিক যে এই যে সিলেবাসের ভিতর দিয়ে যে তৈরি করে একটা সার্টিফাই করা হয়, ওর ভিতরে এই জায়গাগুলো টোটালি নাই, অনুপস্থিত পুরোপুরি। এবং আমরা আরো অনেক জায়গায় ল্যাকিংস আছে, কিন্তু এই ল্যাকিংসটা আমার কাছে মনে হচ্ছে চট্টগ্রাম শহর কেন কালচারাল এনভায়রনমেন্টের জায়গায় পিছায় পড়লো, বা আমরা কেন কালচারাল ইনফ্রাস্ট্রাকচারটাকে ওভাবে অ্যাক্টিভ করতে পারলাম না, এটা একটা বড় ভাইটাল পয়েন্ট মনে হয় আমার। এটা উত্তরণের সুযোগ আছে নানান রকম। আমি অনেকগুলো পরিকল্পনা করেছি, আপনার সাথে একবার শেয়ারও করছিলাম যে আমরা অনেক কিছু করার সুযোগ আছে, এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে, কিন্তু বাধা যেটা, এই এক্সপেরিমেন্ট গুলো করতে পারছি না কেন? গত প্রায় 7-8 বছর ধরে আমি আসলে কাজ করতে পারছি না, এখানে চট্টগ্রামেও কাজ করতে পারছি না। এর বড় একটা কারণ হচ্ছে আমরা যে ধরনের কাজ বা যে ধরনের ভাবনায় নিজেদেরকে সংযুক্ত রেখেছি দীর্ঘদিন ধরে, গত 25-30 বছর ধরে, এইগুলোর পিছনে যে যে ফিনান্সিয়াল যে ইয়েটা দেওয়া দরকার, এফোর্টটা দেওয়া দরকার বা ব্যাকআপটা থাকা দরকার, ওইটা আমরা পাচ্ছি না কোথাও। ওইটা রবির মানে ডাটা বা কিছু সমস্যা হচ্ছে বোধহয়, বা নেটের না সরকারি মাধ্যমে আসতেছে, না অন্য কোনো ভাবে ব্যক্তিগত ব্যবসায়ী ছিল আমার সাথে যারা সহকর্মী বা নানান ভাবে যুক্ত হয়ে আমার সাথে কাজ করতে চেষ্টা করেছে, তারাও কিন্তু এই হতাশায় ভুগেছে যে আমি এটা পারলাম না, আমি ফিনান্সিয়াল জায়গাটাকে ম্যানেজ করতে পারলাম না বলে ওরা আমার সাথে কাজ করতে পারে। ওটা তো একটা আছে, কিন্তু ভাষাগত, শিল্পের ভাষাগত কোনো সমস্যা কি আছে? ইনহেরেন্টলি ভাষার কোন মধ্যে কি কোনো সমস্যা আছে প্রকরণের মধ্যে, যে এটা আসলে জনগণকে খুব একটা কাছে টানছে না বা এলিনেট করে দিচ্ছে, দূরে টেনে দিচ্ছে, সেরকম কিছু? সেটা একটা আত্মসমালোচনার জায়গা আছে কিনা এইটা সেরকম? একটা বড় ব্যাপার। এইটা আমি দেখেছি যে এরকম গণমানুষের কাজে লাগান, কাজকর্মের সাথে নিজেকে। আচ্ছা, আমার মনে হয় রবির কথা শুনতে আমাদের সবারই অসুবিধা হচ্ছে। রবি তো বেরিয়েই গেল, হ্যাঁ, ওর অডিওটা বন্ধ হয়ে গেছে। এই সূত্রে এই প্রসঙ্গটা নিয়ে এখানে আরো কিছু বলার আছে? যারা উপস্থিত আছেন, কেউ কিছু বলতে চান এই এই প্রসঙ্গটা, এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, তাহলে আমরা রবিকে বলবো যে একটা উপসংহার বক্তব্যের ভিতর দিয়ে আজকে অনুষ্ঠানটি টানতে। হ্যাঁ, রবি কি আমার কথা শুনতে পাচ্ছ? যাই হোক, দুঃখিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ, মাঝখানে আমার ডিসকানেক্ট হ্যাঁ। হয়ে গেছে। তাহলে আমরা একটা একটা ক্লোজিং রিমার্ক, একটা উপসংহার বক্তব্য তুমি রাখতে পারো রেখে আজকে আমরা অনুষ্ঠানটা এখানে তাহলে শেষ করে দিই আর কি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা। না, যে কথাটা বলছিল ওটা শেষ করে ফেলো, ওটা আমরা শেষ করে যে প্রসঙ্গটা তুমি বলতে চাইছো যেটা আসলে এটা আসলে মানে অনেক বড় একটা জায়গা। আপনি যেটা, আপনি নিজেও কিন্তু এক্সপেরিয়েন্স আছে আপনার, দীর্ঘদিন আপনি চট্টগ্রাম শহরের মানে কেন্দ্রবিন্দুতে একটা অর্গানাইজেশন রান করার স্ট্রাগল করছেন। এটা আমি বলি স্ট্রাগল, কারণ হচ্ছে এটা খুব সহজ কাজ না। এই যে বিস্তারের মতো একটা সংগঠনকে বয়ে নিয়ে যাওয়া এত দূর পর্যন্ত, এটা কিন্তু সহজ কাজ না। তো আমার শিকার আছে আপনার কাছে অনেক কিছু, যে এটা আমি যে কারণে পারি নাই, এটার আরো একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি আসলে শহরের কেন্দ্রে অবস্থান করি না, আমি অনেক দূরে। এই কমিউনিটিটার সাথে আবার আপনি যে অঞ্চলটায় থাকেন ওই কমিউনিটির সাথে বিরাট বড় পার্থক্য আছে। তো তারপরে আমি কখনো কখনো গেছি, নানান সময় গিয়ে ওখান থেকে আবার চলে এসেছি এরকম। তো তারপরে আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনো ভাবে নাগরিকদের সম্পৃক্ত করার জায়গায় আমরা পিছিয়ে আছি। আমাদেরকে মনে হয় ওই জায়গায় আরো আরো সূক্ষ্মভাবে নজর দিতে হবে। আর হচ্ছে আরেকটা বিষয় আমি একটু করে বলি, ওটা হচ্ছে কালচার আসলে কেউ নির্ধারণ করে না। আমার কাছে মনে হয় কালচারটা মাটি নির্ধারণ করে, মানে এনভায়রনমেন্ট যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ওই এলাকার কালচারটাকে ডিসাইড করে দেয়। নদী, সমুদ্র, পাহাড়, এই যে পুরো বেসিক কালচারাল যে এনভায়রনমেন্টের যে এলিমেন্টস গুলো, এগুলো সব মিলাই, এবং ভৌগোলিক অবস্থান, এগুলোই আসলে কালচারকে ডিফাইন করে, ডিসাইড করে দেয়। তো ওইগুলোকে আমরা যদি
অন্য আইডিয়া দিয়ে যদি ওটাকে ডিনাই করি তখন কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়। এবং আমার কাছে মনে হয় আমরা আর্ট কালচারের জায়গায় ওইরকম একটা কনফ্লিক্টের এনভায়রনমেন্ট তৈরি করে, বিশেষ করে ভিজুয়াল আর্টিস্টরা ওর ভিতরে আটকে গেছে চিটাং। এবং এটা ঢাকার ব্যাপারও আলাদা। ঢাকার ব্যাপারটা অনেক ধরনের মাল্টি কালচার, ওইখানে নানান রকম ব্যবসার একটা হাব আছে, ওইখানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট, এবং ওখানে কিছু প্রোডাক্ট প্রডিউস হয় না, মানে আর্টের বেসিক কিছু প্রডিউস হয় না ঢাকায়। আমি এরকমই বলি, এটা সমালোচনা করতে পারে অনেকে। আমার কাছে মনে হয় এটা মানে আন হাইজেনিক একটা এনভায়রনমেন্ট, ঢাকার এনভায়রনমেন্টটা মানে ভালো কিছু মৌলিক কিছু। ঠিক আছে, আমাদের সময় ফুরিয়ে আসছে। তামিমা সুলতানা শিল্পী সে একটা ছোট প্রশ্ন করেছে যে রবিদার কাজ সম্পর্কে জেনে ভালো লাগলো, কক্সবাজারের আর্ট প্র্যাকটিসকে মেইন স্ট্রিম কাজের সাথে সাংঘর্ষিক বলেছেন, ঠিক কোন কোন কারণে সাংঘর্ষিক মনে হয়েছে জানতে চাইছিলাম। ও প্রশ্ন করছে, হ্যাঁ, কক্সবাজারের আর্ট প্র্যাকটিসকে মেইন স্ট্রিম কাজের সাথে সাংঘর্ষিক বলেছেন, ঠিক কোন কোন কারণে সাংঘর্ষিক মনে হয়েছে জানতে চাইছেন। তুমি বলছো না কক্সবাজারের আর্ট নাকি ইন জেনারেল আমাদের আর্ট নিয়ে? না, আমি মনে হয় কক্সবাজারের আর্টকে আলাদা করে বলিনি। আমি আমার কক্সবাজারের একটা কাজ দেখেছি, আমি কক্সবাজারে করে একটা কাজ দেখেছি। তো ওখানে আসলে আমরা আর্ট কি আর্ট না, ড্রামা এবং হচ্ছে ভিজুয়াল আর্টকে আমরা কিভাবে একটার সাথে একটাকে মিলাতে পারি বা কোন জায়গায় অমিল, এরকম অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আমরা ওখানে র্যান্ডম 15 দিন ডিসকাশন করেছি। তারপরে যে অ্যাক্টিভিটিস গুলো হয়েছে ওগুলো হচ্ছে আমি ওখানে আমার একটা কাজের ইমেজ দেখাইছি, ওই কাজটা ওই পলিথিন আসলে ফিগার তৈরি করেছে। তো এইগুলো আসলে আমরা যখন মেইন স্ট্রিম আর্টের কথা বলি ওখানে সবকিছুর সাথে একটা প্যাকেট চিন্তা করা হয়, একটা ফ্রেম চিন্তা করা হয়, প্রেজেন্টেশনাল একটা অ্যাপ্রোচ থাকে ওর ভিতরে, কিন্তু এইগুলো আসলে অ্যাক্টিভিটিস ছিল, খেলাধুলার ভিতরে। তো ওই জায়গায় সাংঘর্ষিক আমার মনে হয়। তামিমার কোশ্চেনটার আনসার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, শেষ সুযোগ, আর কেউ কিছু বলবেন জুমে যারা আছেন? যদি না থাকে সাইদুল ইসলাম বিপ্লব প্রতি কিছু বলতে চান? হ্যাঁ প্লিজ। রবিদাকে বৈশাখী শুভেচ্ছা। আর বিস্তারের সুবাদে আজকে রবিদাকে শুনতে পারলাম, অনেকদিন পর রবিদার অনেকগুলো কাজ দেখতে পেলাম, সেজন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। তো ঠিক আছে রবি, আমরা শেষ করব, তোমার একদম যা সংক্ষেপে তোমার একটা উপসংহার মন্তব্য। কঠিন কাজ, আমি অনেক কিছু শেষ করতে পারি না। তো যা হোক, আলম খোরশেদ ভাইকে অনেক ধন্যবাদ, বিস্তারকে ধন্যবাদ। কারণ হচ্ছে আসলে আমি দীর্ঘদিন এই মানে পাবলিক টকে নাই বলতে গেলে, আমি একটু নিজের মতো করে নিজেকে গুছানোর চেষ্টা করছি। কারণ অ্যাক্টিভিটিস করতে গেলে আসলে নিজের দিকে তাকানোর সময় থাকে না, আমার উপলব্ধির ওপর। তো আমি বেশিরভাগ সময় অ্যাক্টিভিটিসের সময় দিয়ে ফেলেছি, আমার প্রাইম টাইমটা আমি বেশি এনগেজ হয়ে একটা শহরকে মাথায় নিয়ে ঘোরার চেষ্টা করেছি। এটা একটা মানে আমার জন্য অনেক বেশি ছিল সেটা। তো সেটার খেসারত দিচ্ছে এখন। তো আশা করবো হচ্ছে সেটা কাটিয়ে উঠতে পারবো। সবাই নানান রকম ভাবে আমাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছে। আপনি বলছেন জয়দেব আর অনেকে চেষ্টা করতেছে। আমি যেটা এখানে চিটং আবার একটু আমি আশা করি আমি আমার মেইন জায়গাটা আসলে আমি ফিল করি যে এটা আমার মূল জায়গা। আমি এখানে অ্যাক্টিভ হতে পারলে আমি নিজে অনেক সুখী হই। তো আশা করছি সেই রকম একটা সময় আসবে। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য, দেখার জন্য। না ধন্যবাদ রবি, তোমাকে ধন্যবাদ। আর কোনো পরিসরে আবার কথা হবে। সেটাই, অনেক ধন্যবাদ রবি, ধন্যবাদ আপনাদেরকে। আমি শেষ করব তার আগে আমাদের পরবর্তী অনুষ্ঠানে ঘোষণাটা দিয়ে রাখি। আমাদের এই দৃশ্যকলা বিষয়ক পরবর্তী অনুষ্ঠানটি হবে 2রা মে। সেদিনটি ঘটনাচক্রে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীর দিনই, একেবারে 2রা মে রবিবার। ফলে সেদিন আমরা পশ্চিমবঙ্গের কলকাতার একজন বিশিষ্ট সত্যজিৎ বিশেষজ্ঞ, তাকে একেবারে সত্যজিতের 1 নম্বর বিশেষজ্ঞ বলা হয়ে থাকে, দেবাশিস মুখোপাধ্যায়, আমাদের সবার প্রিয় দেমুদা, ওনাকে আহ্বান জানিয়েছে। উনি সত্যজিতের আঁকা, সত্যজিতের প্রচ্ছদ, সত্যজিতের অক্ষর বিন্যাস, তার যে গ্রাফিক্স এর এবং আঁকাআঁকিরও যে একটা দিক রয়েছে, সেই দিকটার উপর তিনি আলোক ফেলবেন আর কি, 2রা মে রবিবার রাত 9:30টায়। তো আশা করি আপনারা সবাই সেদিন যুক্ত হবেন আমাদের সঙ্গে। আর ততদিন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।